গ্রাফিক পিকচার দেখতে চাই, আল্ট্রাসোনোর কিছু পিকচার দিয়ে দেয় এবং আপনি সেটা চিনেন কিনা বা আপনি পারেন কিনা। আচ্ছা, তাহলে সনোগ্রাফির কিছু পিকচার আমরা যদি দেখি, প্রথম যে পিকচারটা দেখতে পাচ্ছি এটা একটা অ্যানেনকেফালি। এটা একটা অ্যানেনকেফালি। আমি আলট্রাসোনোগ্রাফি করে কি করে বুঝবো অ্যাবসেন্ট অফ দা ক্যালভেরিয়া? তার ক্যালভেরিয়া বা তার স্কাল বোন সেটা কিন্তু অ্যাবসেন্ট। দেখেন তার স্কাল বোন অ্যাবসেন্ট থাকার কারণে তার অরবিট এবং তার আইগুলা আমরা দেখতে পাচ্ছি সেগুলা কেমন মনে হচ্ছে? ফ্রগের মতো হচ্ছে মনে হচ্ছে। এই পিকচারটা একটা টিপিক্যাল পিকচার, পরীক্ষাতে দিলে এই পিকচারটাই সরাসরি দিয়ে দেয়। তাহলে এই সাইনটার নাম আমরা বলি ফ্রগ আই সাইন। কি বলবো? ফ্রগ আই সাইন। তাহলে এই ফ্রগ আই সাইন বা এই পিকচারটা দেখে বা এরকম যখন ক্যালভারি অ্যাবসেন্ট থাকে সেটা দেখে আমরা কি বুঝতে পারবো? দিস ইজ অ্যানেনকেফালি। তাহলে এটা একটা অ্যানেনকেফালির ফিচার্স। যদি আমি আবারও দেখি তাহলে দেখেন স্কালবন অ্যাবসেন্ট, তার আমরা আই গুলো দেখতে পাচ্ছি, দিস ইজ ফ্রগ আই সাইন। নেক্সট আমরা যদি এটা নিয়ে কথা বলি, এটা একটা সিভিয়ার ফর্ম অফ দা নিউরাল ডিফেক্ট। গুলা মানে লাগে না, পিকচারটা শুধুমাত্র এই পিকচারটা চিনতে পারলেই হয়। রিলেটেড ইনফরমেশন আপনাদেরকে আমি একটু বলে দিতে চাই। এটা একটা সিভিয়ার ফর্ম অফ দা নিউরাল টিউব ডিফেক্ট। যদি ক্রেনিয়াল ভল্ট ডেভেলপমেন্টের সময় যদি যে নিউরোপোর যেটা ক্রেনিয়াল নিউরোপোর সেটা যদি ক্লোজ না হয়, তখন যে বিষয়টা হয় তখন দেখা যায় এইরকম আমরা ফ্রগ আই সাইন পেতে পারি আফটার 10 উইক অফ অ্যান্টিনেটাল কেয়ার। যখন সে আমাদের কাছে আল্ট্রাসাউন্ড করতে আসবে তখন আমরা দেখবো ফ্রন্টাল বোন গুলা অ্যাপিয়ার করে নাই। এটাকেই ফ্রগ আই অথবা মিকি মাউস অ্যাপিয়ারেন্স বলে। তাহলে ফ্রগ আই অথবা আমরা মিকি মাউস অ্যাপিয়ারেন্স আমরা বলতে পারি, যেখানে ক্রেনিয়াল বোন অ্যাবসেন্ট থাকে, ব্রেইন আর বালজিং হয় অরবিট। তাহলে এই যে অরবিট গুলা বালজিং হচ্ছে, আমরা সবসময় দেখি ব্যাঙ, তাই না? একটা ব্যাঙের যদি ছোটবেলার কথা একটা মনে করি তাহলে দেখবো চোখ দুইটা যেন বাইরের দিকে প্রট্রুড হয়ে আসছে। তাহলে এটাকেই বলা হয় বালজিং অফ দা অরবিট। তো একটা অ্যানেনকেফালিক ফিটাসের ক্ষেত্রে অরবিট গুলা বালজিং, ব্রেইনটা বালজিং থাকে, সেই সাথে ফ্রন্টাল বোন ক্রেনিয়াল বোন অ্যাবসেন্ট থাকে। এই জন্য আমরা এইরকম একটা ফ্রগ আই সাইন পাবো। আমরা পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারটা মোলার প্রেগন্যান্সি। মোলার প্রেগন্যান্সির যে বিষয়টা আসে, দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে ক্রোমোজোমাল যে প্যাটার্ন, সেই ক্রোমোজোমাল প্যাটার্ন, আর এটা হচ্ছে আমাদের একটা সনোগ্রাফিক। এখানে দেখা যায় যে এইরকম আমরা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাই। তাহলে হাইড্রাটিডিফার মোলে চারপাশে দেখেন পুরা ইউট্রাস জুড়ে ছোট ছোট অ্যানিকয়েড। অ্যানিকয়েড শব্দের অর্থ হচ্ছে কালো। আমরা সনোগ্রাফির যদি তিনটা ভাষা একটু আমরা মনে করি, মেমোরাইজ করতে চাই, তাহলে অ্যানিকোয়িক শব্দের অর্থ কালো, ইকোজেনিক শব্দের অর্থ সাদা, হাইপো ইকোয়িক শব্দের অর্থ কালো আর সাদার মাঝামাঝি একটা বিষয়, মানে কালো কিন্তু কম কালো। তাহলে অ্যানিকোয়িক শব্দের অর্থ কি? অ্যানিকোয়িক শব্দের অর্থ হচ্ছে কালো। হাইপোইকেইক শব্দের অর্থ কি? কম কালো। ইকোজেনিক শব্দের অর্থ কি? ইকোজেনিক শব্দের অর্থ সাদা, বেশি সাদা। তাহলে এখানে আমরা যদি দেখি ছোট্ট ছোট্ট অ্যানিকোয়িক কিছু আমরা শ্যাডো দেখতে পাচ্ছি। তাহলে এই যে পুরো ইউট্রাস জুড়ে এরকম এই যে ছোট ছোট মোল গুলা পুরো ইউট্রাসে অকুপাই করে আছে, এই জন্যই দেখা যায় এরকম স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, হুইচ প্রেজেন্ট ইন হাইড্রাট মোলার প্রেগন্যান্সি অথবা হাইড্রাটিডিফর্ম মোল। এরকম যদি থাকে মোলার প্রেগন্যান্সি হলে আমরা আরো একটা কথা বলি ক্যানন বল শ্যাডো। তাহলে দেখেন ছোট্ট ছোট বলের মতো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই যে আমরা ছোট ছোট বলের মতো দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলাকে কি বলা হয়? ক্যানন বল শ্যাডো। এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? যখন এক্সরে করা হয় তখন মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এখন আসি আমরা ভেন্ট্রিকুলাম মেগালি। যখন ল্যাটারাল ভেন্ট্রিকল মোর দ্যান 10 হয়ে যায় তখন আমরা সেটাকে ভেন্ট্রিকুলাম মেগালি বলি। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকল যদি এনলার্জ হয়, করোয়েড প্লেক্সাস দেখা যায় যে এই যে এরকম একটা ডিমিনুটিভ ইন সাইজ হয়, তাহলে সেটাকে আমরা বলি যে ভেন্ট্রিকুলাম মেগালি। তাহলে ভেন্ট্রিকুলাম মেগালি কখন আমার ল্যাটারাল ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকেই শব্দটা আসতেছে ভেন্ট্রিকুলাম মেগালি। মেগালি শব্দের অর্থ বড়। তাহলে আমরা কি বলেছি? কোন ভেন্ট্রিকল বড়? ল্যাটারাল ভেন্ট্রিকল বড় হয়ে যাবে। তাহলে আমার যখন আমার একটা স্কাল বোন থাকবে তার মধ্যে যখন আমার ভেন্ট্রিকল বড় হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই আমার কি হবে? এই এরিয়াটা ইনক্রিজ করে যাবে সাইজে। তখন আমরা কি পাই? হাইড্রোকেফালাস পাই। তাহলে হাইড্রোকেফালাসের আমরা যদি দেখি তখন দেখবো ভেন্ট্রিকল গুলা বড়। তাহলে এই যে দেখানো হচ্ছে আপনাদের ভেন্ট্রিকল গুলা যে বড়, সেই অংশটুকু আমরা হাইড্রোকেফালাস এবং সেই সাথে ভেন্ট্রিকুলোমেগালি আমরা একই সাথে দেখে নিচ্ছি।
পরের আরেকটা ছবি যেটা হচ্ছে সবসময় পরীক্ষাতে আসে, গ্যাস্ট্রোস্কিয়াসিস অথবা ওমফালোসিল। গ্যাস্ট্রোস্কিয়াসিস অথবা ওমফালোসিল কখন আমরা বলছি? তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে গ্যাস্ট্রোস্কিয়াসিস আমি কখন বলবো? এটা যদি একটা বাচ্চার অ্যাবডোমেন হয়, এটা যদি একটা বাচ্চার অ্যাবডোমেন হয়, তাহলে এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট। তাহলে একটা বাচ্চার অ্যাবডোমেন ধরে নিলাম, তাহলে এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে কিছু যদি প্রস্তুত করে আসে, তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রোস্টেসিস। তাহলে আমাদের এইখান থেকে কি হবে? ভেতরের যে পোর্শনটুকু বের হয়ে আসবে, সেটাই কোনো পেরিটোনিয়াম লাইনিং থাকবে না। বাল লিপ গুলা কোথায় থাকবে? এই যে আমাদের অ্যামনিওটিক ফ্লুইড, এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাল লিপ গুলা একদম ফ্লটিং কন্ডিশনে থাকে। তাহলে এরকম অবস্থা থাকলে সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রোস্কিয়াসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল। সেখান অ্যাবডোমিনাল ওয়াল থেকে বালগুলা প্রস্তুত করে এসেছে এবং কোথায় ভেসে আছে? অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভেসে আছে। এটাকে আমরা কি বলছি? গ্যাস্ট্রোস্কিসিস। আপনারা এখানে আবারও সনোগ্রাফিতে এই পিকচারটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। এবং এগুলা কেমন হবে? এখানে কোনো পেরিটোনিয়াল কাভারিং থাকে না। পেরিটোনিয়াল কাভারিং থাকে না। পেরিটোনিয়াল কাভারিং কিসে থাকে? পেরিটোনিয়াল কাভারিং থাকে ওমফালোসিলে। তাহলে দেখেন, একটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, যেখান থেকে এই অংশটুকু ফুটফুট করে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভেসে আছে, এটাকে আমরা বলছি গ্যাস্ট্রোস্কিয়াসিস। যদি ওমফালোসিলের কথা বলি, তাহলে ওমফালোসিল হচ্ছে আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড থেকে প্রোট্রুশন হবে এবং সেখানে একটা পেরিটোনিয়াল লাইনিং থাকবে, একদম স্মুথ একটা অ্যাপিয়ারেন্স হবে। এটাকে কি বলা হয়? ওমফালোসিল। এটাকে আমরা বলবো ওমফালোসিল। তাহলে এই পিকচারটা কি বলেন তো আমাকে? আপু ওমফেনোসিল। এটা কি ওমফালোসিল? এটার মধ্যে কোনো আচ্ছা, এটা পেরিটোনিয়াল কাভারিং আছে? গ্যাস্ট্রোকিয়াসিস আপু। না আপু, হ্যাঁ, কাভারিং নেই, গ্যাস্ট্রোকিয়াসিস। এটা তাহলে গ্যাস্ট্রোস্কিয়াসিস। এখন আমরা আসি তারপরের পিকচারে। তাহলে এটাকে আমরা কি বলবো? ওমফালোসিল। এটাকে বলবো ওমফালোসিল। এখন আমরা আসি আরেকটা কথা, সেটা হচ্ছে ডিউডেনাল অ্যাট্রেসিয়া অথবা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। সেখানে আমরা যে সাইনটা পাই, তার নাম ডাবল বাবল সাইন। তার নাম কি? ডাবল বাবল। দুইটা বাবল থাকবে, বাবল থাকলে সেটাকে আমরা কি বলি? ডাবল বাবল সাইন। তাহলে এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাবডোমেনের ভেতরে কেমন আছে? দুইটা বাবল দেখা যাচ্ছে। তাহলে এই যে দুইটা বাবল পর পর পাশাপাশি আছে, এটাকে বলা হয় ডাবল বাবল সাইন, যেটা ডিউডেনাল অ্যাট্রেসিয়াতে পাওয়া যায়। এখন এই পিকচারের মধ্যে আমরা এই এই ডাবল বাবল সাইন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডাবল বাবল সাইন। এখন পরে আমরা যদি চলে আসি, আমরা বিভিন্ন ধরনের ট্রাইজমি ডায়াগনোসিস করি, তাই না? ট্রাইজমি 13, 21। 13 কে আমরা কি বলি? 13 কে বলি পাটাও সিনড্রোম। পাটাও সিনড্রোম। 18 কে কি বলি? এডওয়ার্ড সিনড্রোম। 21 কি কি বলি? ডাউন সিনড্রোম। 21 কে বলি ডাউন সিনড্রোম। তাহলে আমরা স্পেসিফিক ভাবে যদি ডাউনের কথা বলি, তাহলে আমরা ডাউন জিনিসটা যখন সনোগ্রাফিক্যালি দেখতে যাই, তখন আমরা কি দেখি? নাকাল ট্রান্সলুসেন্সি অথবা নাকাল থিকনেস। তাহলে এটা যদি মোর দ্যান 3 এর বেশি হয়ে যায়, তখন আমি বুঝবো যে ডাউনের দিকে যাচ্ছে। তাহলে নাকাল ট্রান্সলুসেন্সি আমরা কোথায় দেখি? তাহলে এই যে দেখেন বাচ্চাটার ঘাড়ের এখানে, এক কথায় যদি বলি লিপস, এই রিজিয়নটাতে। তাহলে এই রিজিয়নটাতে যে আমি মাপছি, যে কালো পোর্শনটুকু, এইটুকু দেখে আমি নাকাল ট্রান্সলুসেন্সি বুঝতে পারবো। তাহলে এটা কি মোর দ্যান 3 সেন্টিমিটার, নাকি লেস দ্যান 3, অথবা লেস দ্যান 2.5? এটাই দেখে আমি বুঝবো। যদি এরকম হয় তাহলে ডাউন না, আর 3 এর বেশি হলে তখন আমি বুঝবো ডাউনের দিকে যাচ্ছে। আপু এটা কি সেন্টিমিটার না মিলিমিটার, এই নিকাল থিকনেসটা? এটা আমরা আসতেছি, সামনে আসছে, আমি এটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মিলিমিটার। তাহলে এখন আমরা আসি, আমি তখন সেন্টিমিটার বলে ফেলছি, এটা মিলিমিটার হবে। তাহলে এটা যে ঘটনা, আবারও দেখেন এই যে এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে অ্যারো মার্ক দিয়ে আপনাদেরকে নাকাল ট্রান্সলুসেন্সি বা নাকাল থিকনেসটা দেখানো হচ্ছে। যথারীতি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে একটু ইনক্রিজ মনে হচ্ছে না? হুম। জি ইনক্রিজ কি আপু। মনে হচ্ছে? জি আপু। জি। তাহলে কত আছে যদি আমরা দেখি, এখানে দেখেন ডান পাশে, এটা একটু খেয়াল করেন। 4.7। 4.7। তাহলে এটা দেখে কিন্তু আমি বুঝলাম যে এরকম। এবং এটা ইউজুয়ালি ফার্স্ট ট্রাইমেস্টারে যখন আমরা করি, দেখেন 12 সপ্তাহের একটা আলট্রাসাউন্ড, তখনই আর কি দেখে ফেলি। তাহলে এটা, এই যে আমরা তাহলে দেখে ফেললাম যে এটার একক মিলিমিটার।
পরের ক্ষেত্রে আবারও আসি। এই যে আমরা নাকাল ট্রান্সলুসেন্সি দেখতে পাচ্ছি, নর্মাল দেখেন -2.5 বলতেছে, কিন্তু আমরা এক কথা ইনভ্যারিয়েবলি মনে করতে পারি 3-এর বেশি আর 3-এর কম। এখন আমরা যখন হচ্ছে ডাউন দেখি, ডাউনের ক্ষেত্রে আমাদের আরো একটা বিষয় থাকে। ডাউনের ক্ষেত্রে আমরা শুধু নাকাল নিউকাল ট্রান্সলুসেন্সি অথবা নিউকাল দেখি তা না, সেই সাথে আরো একটা জিনিস দেখি, তার নাম হচ্ছে নেজাল বোন। কি দেখি? নেজাল বোন প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট, আছে কি নাই। তাহলে আমরা যখন একটা বাচ্চার মাথা একটু খেয়াল করেন, এটা একটা যদি আমরা বাচ্চার মাথা আঁকি, তাহলে এই যে বাচ্চার নাকটা আসলো, আপার লিপ আসলো, লোয়ার লিপ আসলো, ঠিক আছে, এবং এই যে মেন্টামের দিকে আমরা চলে গেলাম। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে এখানে আমাদের যে নেজাল বনটা সুন্দর থাকার কথা ছিল, এই নেজাল বনটা এখানে অত সুন্দর নাই। তাহলে এরকম যদি অ্যাবসেন্ট থাকে নেজাল বন, তাহলে সেটাকে আমরা কি বলবো? তখনও বলবো যে ডাউনের দিকে এই বাচ্চাটা যাচ্ছে, ডাউনের দিকে এই বাচ্চাটা যাচ্ছে। এখন আমরা আরেকটা নর্মাল একটু পিকচার আছে এই মুহূর্তে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে পিকচারটা পরীক্ষাতে আসে নাই, জাস্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে প্রেগনেন্ট যখন একটা মা থাকে, তখন কি দিস ইজ ফিটাল হেড, প্লাসেন্টাল অ্যাটাচমেন্ট অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র সেটা আমরা দেখি। সেই প্লাসেন্টা দেখতে পাচ্ছেন, এবং যে সার্ভিক্স এর যে পোর্শনটা, সেই সার্ভিক্সটা কোথায় চলে গেল? এই যে এভাবে করে সার্ভিক্সটা চলে আসে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাই সেই ইন্টারনাল অসের জায়গা। এই ছবিটা না বুঝলেও সমস্যা নেই, আলাদা করে দেখেন। ফিটাল হেড, হেড সার্কামফারেন্সের যে বোন, এটা খুব ইউনিক, দিস ইজ প্লাসেন্টা, বুঝতে পারলেও হবে। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, টুইন। টুইন প্রেগনেন্সি, টুইনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা পাই, ল্যামডা সাইন, আমরা পাই ল্যামডা সাইন এবং সাইন, দুইটা সাইন সম্পর্কে আপনাদের এখন জানতে হবে। আপনারা ছোটবেলায় ল্যামডা এঁকেছেন, এভাবে আঁকছেন ল্যামডা, জি আপু। আর কি, আর আমরা জি। কিভাবে। তাহলে সনোগ্রাফিতে যখন আমরা টুইন প্রেগন্যান্সি পাই, তখন আমরা এই ল্যামডা সাইন অথবা এই টি সাইন পাবো। তাহলে ল্যামডা সাইন কি? তাহলে ল্যামডা সাইনের ক্ষেত্রে দেখেন, তাহলে আমরা পাচ্ছি এই সেই ল্যামডা, এই যে ল্যামডা। তাহলে দেখেন আমি যদি আবার এটার সাথে মার্কিং করে দেই, তাহলে ল্যামডা পেয়েছেন? এখন কি ল্যামডা মনে হচ্ছে? জি আপু। তাহলে এই পাশে একটা ক্যাভিটি, এই পাশে একটা ক্যাভিটি, তাহলে এই পাশে এই একটা ফিটাস, এই একটা ফিটাসের পোর্শন। তাহলে টুইন প্রেগন্যান্সি আমরা পেয়ে গেলাম। তাহলে টুইন প্রেগন্যান্সি যদি আমি পাই, মাঝখানে যে ভাগ হলো, সেই ভাগটা আমরা কি ধরনের সাইন পাচ্ছি? ল্যামডার মতো একটা সাইন পাচ্ছি। পরীক্ষা আসে এটা কি সাইন, এটা কি সাইন? এটা ল্যামডা সাইন। এটা দেখে আমি ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক কিনা সেই প্রেগন্যান্সিটাকে আইডেন্টিফাই করতে পারি। আমি আরো একটা সাইন দেখাচ্ছি। এই যে একটা সাইন দেখতে পাচ্ছেন, মাঝখান থেকে চলে গেল। এখন কি আপনাদের কাছে মনে হয় এটা কি? আমি যদি এই পাশেটা দাগ টি দেই, সাইন। এটা টি কিসের সাইন। মনে হয়? হ্যাঁ, টি পাচ্ছেন টিটা? টি সাইন। জি। হুম। তাহলে এই যে আমার টির বর্ডার, টির হেডটা হচ্ছে এইদিকে, আর টিটা হচ্ছে এই যে টির মতো হয়েছে। তাহলে দুইটা ক্যাভিটি আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে টির সাইন। এরপরে আমরা চলে আসি, একসাথে যখন আমি দেখতে পাচ্ছি দিস ইজ ল্যামডা এন্ড দিস ইজ টি সাইন, যেটা আমরা টুইন প্রেগন্যান্সিতে পাবো। আমি আবারও দেখাচ্ছি। তাহলে দেখেন এই যে চলে আসলো, এই যে চলে আসলো, এই যে চলে আসলো, পেলেন আপনি ল্যামডা সাইন। আর এই যে আমাদের সেই, এই হলো আমাদের টি। তাহলে আমরা এইভাবে টি সাইন এবং ল্যামডা সাইন দিয়ে টুইন প্রেগন্যান্সি গুলাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমাদের ল্যামডা সাইনটা ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক টুইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সনোগ্রাফিক্যালি এটা বের করা যায়, এবং এই ফিচারটা ইউজুয়ালি সাপোর্ট করে ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক। আমরা আবার দেখতেছি ল্যামডা সাইন, ঠিক আছে, আর টি সাইন। তাহলে ল্যামডা আর টি সাইন, ইনফিনিটি স্টার, ল্যামডা সাইন, টি সাইন। আপনাকে লিখে দিবে অ্যারো মার্কিং ইন্ডিকেট। তাহলে অ্যারো মার্কিং ইন্ডিকেট করতেছে ল্যামডা। 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 এখন আরেকটা জিনিস আমরা এখন পড়বো, আমরা যখন ছোটবেলায় দেখি, যারা সোনোগ্রাফি করেন তারা জানেন, একটা বাচ্চার হেড যদি এরকম হয়, ফিটাসের হেড যখন আমরা আল্ট্রাসাউন্ড করি, তাহলে স্কাল বোন গুলা এরকম সব পাশাপাশি থাকে।
এরকম করে সব বন্ধগুলো থাকে। কিন্তু কোনো বাচ্চা যদি আইইডি হয়ে যায়, তাহলে দেখা যায় একটা স্কাল আরেকটা স্কালের পরে এভাবে ওভারল্যাপিং করে গেছে। এই যে ওভারল্যাপিং করে যাওয়া, এই সাইনটা একটা নাম আছে, স্পার্লিং সাইন। কি নাম? স্পার্লিং সাইন। বুঝতে পারতেছেন কিনা? এটার নাম কি? স্পার্লিং সাইন। তাহলে এই স্পার্লিং সাইন আমরা কখন পাবো? এই স্পার্লিং সাইন পাবো যখন আইইডি হয়ে যায়, তখন আইইডির ক্ষেত্রে এই স্পার্লিং সাইন পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে দেখেন এই একটা স্কাল বোন, এই একটা স্কাল বোন, তার উপরে আরেকটা স্কাল বোন চলে গেছে, এই যে আরেকটা স্কাল বোন, স্কাল বোন, তাহলে যে একটা আরেকটা পরে ওভারল্যাপ করে গেল, পাওয়া গেছে। এটা কি নর্মাল একটা স্মুথ একটা স্কাল বোনের আর্কিটেকচার? তা কিন্তু না। এখন আমরা পরে চলে আসি, আবারও দেখেন ইন্ট্রা ইউট্রাইন ফিটাল ডেথ, তার মানে আইইডির বাচ্চা হচ্ছে স্পার্লিং সাইন পাওয়া গেছে, যেখানে ওভারল্যাপিং অফ দি স্কাল বোন। এই যেটা চমৎকার একটা পিকচার, চমৎকার পিকচার পেয়েছেন? স্পার্লিং সাইন বুঝতে পারতেছেন আপনারা? জি আপু। জি আপু। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, ব্লাইটেড ওভাম। তাহলে আমরা জানি যখন একটা মা যখন প্রেগনেন্ট হয়, প্রেগন্যান্সির সময় কি ঘটনা ঘটে? আমরা জেস্টেশনাল স্যাক পাই, তাই না? জেস্টেশনাল স্যাকের মধ্যে ইয়ক স্যাক পাই, ফিটাল পোল, এগুলা পাবো। এখন শুধু যদি আমি স্যাকই পাই, স্যাকের মধ্যে যদি কোনো আমার ফিটাল পোল না থাকে, একদম এরকম শুধু ফাঁকা একটা স্যাক, এখানে আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। দেখেন একটা স্যাক, এই সব স্যাক আছে, স্যাকের ভেতরে কিছু আছে, স্যাকের ভেতরে কিছু নাই। তাহলে এরকম যদি একটা জেস্টেশনাল স্যাক, জেস্টেশনাল স্যাকের ভেতরে সুই না থাকে, সেই অংশটা যদি দেখা যায় কোনো ফিটাল পোল নাই, কোনো ফিটাল পোল নাই, ইউস্যাক নাই, তখন সেটাকে আমরা কি বলি? ব্লাইটেড ওভাম। তাহলে হোয়াট ইজ ব্লাইটেড ওভাম? তাহলে অ্যাবসেন্ট অফ দ্য ইয়ক স্যাক অথবা অ্যাবসেন্ট অফ দ্য ফিটাল পোল যদি থাকে ইন দ্য জেস্টেশনাল স্যাক, জাস্ট দিস লাইক অ্যাপিয়ার। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, ব্লাইটেড ওভাম। তাহলে আমরা জানি যখন একটা মা যখন প্রেগনেন্ট হয়, প্রেগন্যান্সির সময় কি ঘটনা ঘটে? আমরা জেস্টেশনাল স্যাক পাই, তাই না? জেস্টেশনাল স্যাকের মধ্যে ইয়ক স্যাক পাই, ফিটাল পোল, এগুলা পাবো। এখন শুধু যদি আমি স্যাকই পাই, স্যাকের মধ্যে যদি কোনো আমার ফিটাল পোল না থাকে, একদম এরকম শুধু ফাঁকা একটা স্যাক, এখানে আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। দেখেন একটা স্যাক, এই সব স্যাক আছে, স্যাকের ভেতরে কিছু আছে, স্যাকের ভেতরে কিছু নাই। তাহলে এরকম যদি একটা জেস্টেশনাল স্যাক, জেস্টেশনাল স্যাকের ভেতরে সুই না থাকে, সেই অংশটা যদি দেখা যায় কোনো ফিটাল পোল নাই, কোনো ফিটাল পোল নাই, ইউস্যাক নাই, তখন সেটাকে আমরা কি বলি? ব্লাইটেড ওভাম। তাহলে হোয়াট ইজ ব্লাইটেড ওভাম? তাহলে অ্যাবসেন্ট অফ দ্য ইয়ক স্যাক অথবা অ্যাবসেন্ট অফ দ্য ফিটাল পোল যদি থাকে ইন দ্য জেস্টেশনাল স্যাক, জাস্ট দিস লাইক অ্যাপিয়ারেন্স, তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্লাইটেড ওভাম। কি বলবো? ব্লাইটেড ওভাম। তাহলে একটা জেস্টেশনাল স্যাক এখানে কিছু আছে? কোনো এমব্রায়ো আছে? কোনো কার্ডিয়াক পালসেশন আছে? কিছুই নাই। তাহলে ব্লাইটেড দিস ইজ ব্লাইটেড ওভাম। এখন আমরা আসি, এবং আরো যদি মেজারমেন্টের দিকে আপু বলা হয়, ব্লাইটেড ভাবটা একটু আরেকবার পড়ান আপু, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, কি যে বলবো আচ্ছা, বুঝলাম না। একটা জেস্টেশনাল স্যাক, ফাঁকা একটা জেস্টেশনাল স্যাক, জেস্টেশনাল স্যাকের মধ্যে কিছু নাই, কোনো ফিটাল পোল নাই। ঠিক আছে, কোনো ফিটাল পোল নাই, যেখানে কোনো ফিটাস নাই, এখানে কি কার্ডিয়াক অ্যাক্টিভিটি থাকবে? না। বাচ্চাই নাই, তাহলে আর কার্ডিয়াক অ্যাক্টিভিটি কি থাকবে? তাহলে এরকম যদি একটা ফাঁকা একটা জেস্টেশনাল স্যাক পাই, যে জেস্টেশনাল স্যাকের মধ্যে কিছুই নাই, এটাকে আমরা বলি ব্লাইটেড ওভাম। এটার নাম কি বলি? ব্লাইটেড ওভাম। ঠিক আছে? আপু ব্লাইটেড ভাবটা কেন তৈরি হচ্ছে? মানে এটা এটা কি হচ্ছে ক্রোমোজোমাল, স্পার্ম? ক্রোমোজোমাল বিভিন্ন কজ থাকতে পারে, আচ্ছা। ইমিউনোলজিক্যাল কজ থাকতে পারে, যেটাকে আমরা অ্যাবএমব্রায়োনিক প্রেগন্যান্সি বলি। তাহলে এই সেই আমাদের ব্লাইটেড ওভাম, মাত্র ব্লাইটেড ওভাম। এখন আমরা আসি আরেকটা পিকচার। এই পিকচারটা পরীক্ষার জন্য একটা পেজ পিকচার, ঠিক আছে, একদম ইনফিনিটি স্টারের একটা পিকচার। এই পিকচারটা ইউজুয়ালি দিয়ে খেলে। এটা হচ্ছে আমরা ওভারির দিকে যদি তাকাই, যখন সনোগ্রাফি করি, তখন আমরা ওভারিতে একটা জিনিস বের করি, যে কোনো কোনো ক্ষেত্রে কারো যদি চকলেট সিস্ট থাকে বা এন্ডোমেট্রিওমা থাকে, সেটা আমরা দেখি। যখন আমরা ইউটারাসের দিকে তাকাই, ইউটারাসের ক্ষেত্রে কি অ্যাবনরমালিটি থাকতে পারে? অ্যাডনোমাইসিস। অ্যাডেনোমায়োসিস থাকে, অ্যাডেনোমায়োসিস থাকতে পারে। তাদের কমপ্লেইন থাকে
মেনোরেজিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া। মেনোরেজিয়া এবং ডিসমেনোরিয়া দুইটাই মোটামুটি 40 বছরের উপরের ফিমেল থাকে। তারা যখন আমাদেরকে মেনোরেজিয়ার কমপ্লেন করবে, ডিসমেনোরিয়ার কমপ্লেন করবে, তখন ইউজুয়ালি আমরা চিন্তা করে থাকি এই রোগীটার অ্যাডেনোমায়োসিস কিনা, এই রোগীটার অ্যাডেনোমায়োসিস কিনা। তখন ইউট্রাসের দিকে একটা আলাদা এমফাসিস দিতে হয়। তাহলে এমফাসিস যখন দিব আমরা, নর্মাল একটা ইউট্রাসের কথা যদি চিন্তা করি, নর্মাল একটা ইউট্রাস কেমন হয়? নর্মাল একটা ইউট্রাস হোমোজেনাস অ্যাপিয়ারেন্স হবে। কেমন হবে? হোমোজেনাস অ্যাপিয়ারেন্স হবে। এটার আমরা এন্ডোমেট্রিয়ামটা আমরা যখন দেখবো, এন্ডোমেট্রিয়ামটা সুন্দর থাকবে। তারপরে মায়োমেট্রিয়ামটাও সুন্দর থাকবে। তাহলে এন্ডোমেট্রিয়াম ভালো আছে, মায়োমেট্রিয়াম ভালো আছে। কিন্তু যখন অ্যাডেনোমায়োসিস হয়, তাহলে অ্যাডেনোমায়োসিসের সময় কি ঘটে? অ্যাডেনোমায়োসিসের সময় এই ইউট্রাসটা পুরা ইনহোমোজেনাস হয়ে যাবে। কেমন হবে? ইনহোমোজেনাস হয়ে যাবে, ইনহোমোজেনাস এন্ডোমেট্রিয়াম। এবং মায়োমেট্রিয়ামের দিকে তাকালে আমরা কি দেখবো? অনেকগুলা মায়োমেট্রিয়ামের মধ্যে ছোট ছোট অ্যানিকোইক পোর্শন, দ্যাট মিনস মায়োমেট্রিয়ামের মধ্যে অনেক সিস্ট আছে, মায়োমেট্রিয়াল সিস্ট পাবো। এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়ামের জাংশন, দিস ইজ এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডো এবং মায়োমেট্রিয়ামের জাংশন, এই যে সেই জাংশন, এই জাংশনটা আমি দেখবো অবলিটারেটেড হয়ে গেছে, ভালো নাই, ঠিক আছে, অবলিটারেটেড, আমি বুঝতে পারবো না, দিস ইজ কল্ড অবলিটারেশন। এরকম একটা ফিচার পাবো। সেই সাথে আমরা যদি অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়ালের দিকে হিসাব করি, তাহলে দেখবো পোস্টেরিয়র ওয়ালের থিকনেসটা ইনক্রিজ করেছে, পোস্টেরিয়র ওয়ালের থিকনেসটা ইনক্রিজ করে যাবে। তাহলে আমি আবার রিপিট করছি এই কথাটুকু। আমরা দেখেন, আমরা একটা ইউট্রাসের ছবি আঁকাচ্ছি। অ্যাডেনোমায়োসিস হলে কি ঘটনা ঘটবে? দিস ইজ এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়ামটা কেমন হবে? ইনহোমোজেনাস এন্ডোমেট্রিয়াম হবে। মায়োমেট্রিয়ামে কি পাবো? মায়োমেট্রিয়াল সিস্ট পাবো। যেহেতু সে ইনহোমোজেনাস এন্ডোমেট্রিয়াম এবং তারা দুইটার সাথে ব্যাপারটা এরকম ইনকর্পোরেট করে যাবে, মানে আমি তখন এই এন্ডোমায়োমেট্রিয়াল জাংশনটা ভালোভাবে বুঝবো না। যদি দেখা যায় আমি পোস্টেরিয়র ওয়াল মেজারমেন্টটা হিসাব করি, তখন দেখবো সেটা এই পোস্টেরিয়র ওয়াল থিকনেসটা বেড়ে গিয়েছে। এই ঘটনাগুলা ঘটে। আবার আরেকটা বিষয় দেখা যায়, ক্ষেত্র বিশেষে একটা কথা বলা হয় লিনিয়ার স্টাইলেশন। লিনিয়ার স্টাইলেশন মানে কি? আলোর যে ঝলকানি গুলো আছে, আমরা যদি একটা এরকম দেখি, দেখবো যে কিছু কিছু এরকম লম্বা লম্বা স্ট্রাইপের মতো দেখতে পাবো, এটাকে বলা হয় লিনিয়ার স্টাইলেশন। তাহলে অ্যাডেনোমায়োসিসের দিকে দেখেন, আমরা এখন এই ছবিটাই সেই ব্যাখ্যা করতেছি। যদি আমরা এদিকে এটা একটা ইউট্রাস ধরি, তাহলে ইউট্রাসটা কি হয়? 1 নম্বর কথা, ইউট্রাসটা বড় হয়ে যাবে, বাল্কি ইউট্রাস হবে। তাহলে দিস ইজ এন্ডোমেট্রিয়াম। কিভাবে বুঝলাম? মাঝখানে একটা অ্যাক্সোজেনিক লাইন আছে, এটা দেখে। তাহলে এন্ডোমেট্রিয়াম আর মায়োমেট্রিয়াম কি আলাদা করতে পারছে? আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটা আলাদা মার্কিং দিলাম, কিন্তু দুইটা দেখেন একসাথে হয়ে গিয়েছে। এটা অ্যান্টেরিয়র ওয়াল এবং এটা পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়ালের থিকনেস বেশি। মায়োমেট্রিয়ামের ভেতরে দেখেন ছোট ছোট সিস্ট আছে, মায়োমেট্রিয়ামের মধ্যে ছোট ছোট সিস্ট চলে আসলো। এছাড়া বলেছিলাম আলোর ঝলকানির মধ্যে কিছু স্ট্রাইয়েশন, দেখেন কিছু স্ট্রাইয়েশন পাচ্ছেন, পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি আপু। ঠিক জি আছে। আপু। এই ফিচার গুলা যদি দেখি, তাহলে আমি কি বুঝবো? দিস ইজ অ্যাডেনোমায়োসিস, দিস ইজ অ্যাডেনোমায়োসিস। তাহলে দিস ইজ দ্য সোনোগ্রাফিক পিকচার অফ অ্যাডেনোমায়োসিস। পরের ছবিতে আমরা আসি। পরের ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ওভারির পিকচার। এই ওভারিতে কি আছে? ওভারিটা যেরকম সুন্দর থাকার কথা ছিল, সে কিন্তু সেরকম নাই। এটাকে কি বলা হচ্ছে? চকোলেট চকলেট। সিস্ট। এটা চকলেট সিস্ট। অথবা আমরা যখন মানে এন্ডোমেট্রিয়াসিস একটা ব্রড টার্ম, যখন সে ইন্ডিভিজুয়াল ইসের ভেতরে থাকে, ওভারির মধ্যে থাকে, তখন সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওমা। এন্ডোমেট্রিওমা কিভাবে বুঝবো এটা একটা চকলেট সিস্ট? দেখেন এই সিস্টের ভেতরে প্রতি মাসে রেট্রোগ্রেড ফ্লো অফ দ্য মিনিস্ট্রাল ব্লাড এর ভেতরে অ্যাকুমুলেট হয়েছে। যেহেতু ব্লাড গুলো অ্যাকুমুলেট হয়েছে, তখন কি হচ্ছে? এর একটা অ্যাপিয়ারেন্স যেটা ঘষা কাচের মতো। বাংলায় যদি বলি ঘষা কাচের মতো, তাহলে এটা কেমন? আমরা যদি অন্যভাবে বলি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। কেমন? গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে আপনাদের এখন? দেখেন তো, ঘষা কাচের মতো মনে হচ্ছে কিনা? জি আপু। তাহলে এটা একটা, এখানে কি হয়? এটা একটা থিক ওয়াল সিস্ট। এটা একটা থিক ওয়াল সিস্ট। কেমন হবে? এটা একটা থিক ওয়াল সিস্ট হয়। এছাড়া দেখা যায় যে লো লেভেল ইন্টারনাল ইকো, এখানে কি থাকে? লো লেভেল
ইন্টারনাল ইকো থাকে, লো লেভেল ইন্টারনাল ইকো থাকে। আমরা তাহলে যদি লো লেভেল ইন্টারনাল ইকো থাকে, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, তখন এই দুইটা জিনিস দেখে আমরা বুঝে ফেলি দিস ইজ এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট। আবারও দেখাচ্ছি, দিস ইজ চকলেট সিস্ট, দিস ইজ চকলেট সিস্ট। পরের পিকচারে আসি। পরের পিকচারটাতে এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে একটা ইউট্রাস, এটা হচ্ছে একটা ইউট্রাস। তাহলে ইউট্রাস যখন শেষ হয়ে গেল, ইউট্রাস শেষ হয়ে, তাহলে দিস ইজ সার্ভাইকাল পোর্শন। তাহলে সার্ভিক্সের ভেতরে দেখেন কতগুলা পলিপ আছে, সার্ভিক্সের ভেতরে কতগুলা পলিপ আছে। তাহলে এটা আসলে কি? এটা হচ্ছে সার্ভাইকাল পলিপ। এটা কি? সার্ভাইকাল পলিপ। এটা পরীক্ষাতে আসে নাই, আমি দেখিয়ে রাখতেছি আপনাদের। এছাড়া আমরা যদি এন্ডোমেট্রিয়ামের দিকে তাকাই, তাহলে এন্ডোমেট্রিয়ামের ভেতরে তিনটা লাইন পাচ্ছি। এটাকে বলা হয় ট্রিপল লাইন। কি বলা হয়? ট্রিপল লাইন। আমরা এন্ডোমেট্রিয়াল থিকনেস যখন দেখি, তখন আমরা এই ট্রিপল লাইনের দিকে তাকাই। তাহলে এটা এন্ডোমেট্রিয়াল থিকনেস, আর এটা কি? এটা হচ্ছে সার্ভাইকাল পলিপ, সার্ভাইকাল পলিপ। নেক্সট আসি পলিসিস্টিক ওভারি। আমরা একটা ওভারিতে যদি তাকাই, তাহলে আমরা ওভারির ক্ষেত্রে কেমন দেখতে পাই? একটা ওভারি নর্মালি এরকম থাকে, ছোট ছোট ফলিকল থাকে। এই ফলিকল গুলা যদি এরকম হয় যে সমস্ত ফলিকল কর্টিক্যাল রিজিয়নে ক্রাউডেড হয়ে আছে, এবং এই ফলিকল গুলা মোটামুটি 12টার বেশি, এখন 20টাও বলে, 12টার বেশি যদি হয়, তারা যদি কর্টিক্যাল রিজিয়নে নেকলেস প্যাটার্নে থাকে, তখন সেটাকে আমরা কি বলি? পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি। সেই সময় ওভারির ভলিউমটা দেখা যায় 10 সেন্টিমিটার কিউব। ওভারির ভলিউমটা বেড়ে যাবে, সিস্ট পাবো আমরা পলিসিস্ট। এক কথাই বলে দিচ্ছে, পলি পলিসিস্ট। তাহলে সিস্ট কতগুলা? মোটামুটি বলেছি 12টার বেশি, 12টার বেশি যারা কর্টেক্সে থাকবে, এবং দেখা যাবে ওভারির ভলিউমটা ইনক্রিজ করবে, সেটা 10 সেন্টিমিটার কিউব বা 10 ml এর বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সব সিস্ট গুলা মেইনলি কোথায় আছে? মেইনলি আছে কর্টেক্সে। এটা একটা টিপিক্যাল পিকচার অফ দা পলিসিস্টিক ওভারি। টিপিক্যাল পিকচার অফ পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি যদি থাকে, তাহলে দেখা যায় একটা হরমোন বেশি থাকে। এই হরমোনের নাম হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এটার নাম কি? শোনা যাচ্ছে আমার কথা? জি আপু, জি শোনা যাচ্ছে। আপু। অ্যান্টি মুলেরিয়ান হরমোনের পরিমাণ, এএমএস এর পরিমাণ বেশি থাকে। তাহলে একটা পেশেন্ট যখন পলিসিস্টিক ওভারির জন্য ইনফার্টিলিটির কমপ্লেন নিয়ে আসে, তখন আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, আমরা এএমএস বেশি, ইনফার্টিলিটি আছে, আমরা তখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিতে পেশেন্টটাকে নিয়ে যাই। যখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিতে নিয়ে যাই, তখন আমরা দেখি ল্যাপারোস্কোপিতে পেট খোলার সাথে সাথেই ওভারিটা পার্লি হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স। ওভারিটা কেমন? পার্লি হোয়াইট, একদম সাদা, পার্লি হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স। এবং এই সিস্ট গুলা এরকম ফুলে ফুলে যেন আমার দিকে তাকিয়ে আছে, এরকম একটা অবস্থা থাকে। তখন আমরা কি কাজ করতে পারি? ম্যাক্সিমাম পোর্শন, এরকম ম্যাক্সিমাম যে পোর্শন, সেই পোর্শন গুলাতে যে আমরা ড্রিলার দিয়ে আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করতে পারি। তাহলে যখন ড্রিলিং করি, সিস্ট মানে কি? সিস্ট মানে পানির থলি, বাংলায় যদি বলি সিস্ট মানে পানির থলি। তাহলে পলিসিস্ট, তাহলে এই সিস্ট গুলা কি কন্টেইন করতেছিল? ওয়াটার কন্টেইন করছিল। তাহলে যখন আমি এই জায়গাগুলোতে ফুটা করে দেব, তখন কি হবে? পানিগুলা বের হয়ে চলে আসে, পানিগুলা বের হয়ে চলে আসে। তাহলে ওভারির যে ভলিউম, ভলিউমটা তখন যদি এতখানি থাকে, তাহলে কমে আসবে না? জি আপু। কমবে কিনা? তাহলে আমরা জি আপু। এখানে যদিও অনেকগুলো মানে ফুটা দেখানো হয়েছে, তবে আমরা আর্মার ফর্মুলা দিয়ে কাজ করি। আমরা 4টা 4 পাংচার করি, 4 পাংচার করব। এবং হচ্ছে 4 সেকেন্ডের বেশি আমরা হচ্ছে মানে ডিলার এখানে রাখবো না। এবং দেখা যায় 40 ওয়াটের বেশি আমরা হিট দিব না। তাহলে ডায়াথার্মি যখন করব, তখন আমরা 40 ওয়াটের বেশি দিব না। তাহলে 4 পাংচার, ম্যাক্সিমাম 4টা পাংচার করব, 1 2 3। এখানে রুলসটা ফলো করা হয়নি, আমি আবারও বলছি। বেশি ফুটা করলে কি হবে? তখন ওভারিয়ান রিজার্ভ কমে যায়। এই জন্য আমরা বেশি ফুটা করব না, 4টা পাংচার করব। 4 সেকেন্ড ধরে আমরা 4 মিলিমিটার ডেপথ রাখবো, 4 মিলিমিটার ডেপথ এই ডিলারটুকু ঢুকাবো। ঠিক আছে? 40 ওয়াট আমরা কারেন্ট ইউজ করতে পারি। জাস্ট এটা লাগবে না। আপনাদের পলিসিস্টিক ওভারি পরীক্ষাতে আসবে, পলিসিস্টিক ওভারি চিনেন কিনা। তো ওর সাথে আর অ্যাসোসিয়েটেড ইনফরমেশন দেওয়ার জন্য আমি এলওডির এই পিকটা নিয়ে আসলাম এবং এই কথাগুলো বললাম। ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং।
এখন একটা আল্ট্রাসাউন্ড পিকচার দেখতে পাচ্ছি যেখানে দিস ইজ ইউট্রাস। তাহলে ইউট্রাসের ভেতরে এন্ডোমেট্রিয়ামের এখানে আপনাদের কাছে কি মনে হচ্ছে অনেক জেনে কিছু দেখতে পাচ্ছেন, বেশি সাদা টাইপের কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি আপু। তাহলে এই জিনিসটা কি আপনাদের মনে হয় বলেন তো? মেটাল থিকনেস আপু। এন্ডোমেট্রিয়াল থিকনেস এত বেশি আপু হবে না, আইওসিডি প্রপার্টি। ঠিক আছে? এই যে দেখেন, এটা কেমন ছিল, থিকনেসের এই জায়গাটা কি বেশি সাদা ছিল? ওইখানে এরকম সাদা মনে হচ্ছে না? একটু বেশি সাদা মনে হচ্ছে কিনা একটু খেয়াল করেন এবার। জি আপু, বেশি সাদা। এটা আইডি আপু। হ্যাঁ, তাহলে এই পিকচারটা দেখে আমরা চিনে রাখবো এটা একটা আইডি অথবা কপারটি এখানে ইনসার্শন করা হয়েছে। তারপরে কপারটিটা আমরা সনোগ্রাফিক্যালি ডিটেক্ট করছি। পরীক্ষার কিন্তু একটা কোশ্চেন, এটা এমআরসি যে পরীক্ষার একটা কোশ্চেন, আমি কোশ্চেন গুলো নিয়ে সব পরে কথা বলবো। আমরা আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকের দেখা যায় ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম থাকে বা আরো আদার্স প্রবলেমের কারণে কি ব্লাড গুলা দেখা যায় ইউট্রাসের ভেতরে অ্যাকুমুলেট হতে পারে, তখন কি হয় হেমাটোমেট্রিয়া হয়। যদি ভ্যাজাইনার ভেতরে ব্লাড গুলো জমা থাকে তখন আমরা সেটাকে কি বলি হেমাটোকলপোস। তাহলে হেমাটোমেট্রা এবং হেমাটোকলপোস যখন ভ্যাজাইনার দুই ওয়ালের মাঝখানে ব্লাড, এইসব কিন্তু আমাদের কি করতে হয়, এরকম নিচের দিকে হাইমেনের এখানে একটা ক্রুশিয়েট ইনসেশন দিতে হয়। ক্রুশিয়েট ইনসেশন দিলে ব্লাড গুলো সব বাইরে আউট হয়ে আসবে। তাহলে দিস ইজ হেমাটোমেট্রা, দিস ইজ হেমাটোকলপোস। এখন আমরা আরেকটা পিকচার দেখছি, এই পিকচারটা কি, এটা একটা এফসিএস, এফসিএস বলছি এমআরসি যে পরীক্ষার এই ছবিটাই সরাসরি দেয়, এই ছবিটাই সরাসরি দেয়। একটা যে পরীক্ষাতে আপনাদের জন্য এই ছবিটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ছবি। এই ছবিটা আজকে আপনাদের শিখিয়ে দেই, সারা জীবন যেন না ভুলেন। আপনি পরীক্ষা হলে যা দেখবেন এই ছবিটা এই রঙের এই কালারের ছবি চলে এসেছে। পরীক্ষাতে এখানে একটা অ্যারো মার্কিং দেওয়া থাকে, অ্যারো মার্কিং দেওয়ার পরে এখানে বলা থাকে যে হোয়াট ইজ দিস। তাহলে এই জিনিসটা পোলার বডি। দিস ইজ পোলার বডি আপু। ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডি প্রসিডিউর এখানে কি দেখানো হচ্ছে, প্রসিডিউরটা এক্সি। এখানে দেখা যাচ্ছে দিস ইজ ওভাম। ওভামের এখানে আমরা সরাসরি একটা জিনিস দিয়ে ইনকর্পোরেট করে কি কাজ করছি, আমরা স্পার্মটাকে ইনজেক্ট করে দিচ্ছি, স্পার্মটাকে ইনজেক্ট করে দিচ্ছি। তাহলে এটা সাইটোপ্লাজমের ভেতরে, এই সাইটোপ্লাজমের ভেতরে যে স্পার্মটা দিয়ে আসলাম এটার নাম ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। প্রসিডিউর ইজ কল্ড ইসি। এবং ছবি দেয়া থাকে ছবিটাই যে হোয়াট ইজ দিস, দিস অ্যারো মার্কিং ইন্ডিকেট ফার্স্ট পোলার বডি। এখন আমরা আরেকটা পিকচার দেখছি যে দিস ইজ ইউট্রাস। এটা কি, এটা একটা ইউট্রাস। তাহলে এই ইউট্রাসের ভেতরে দেখেন হাইপো ইকোইক, হাইপো ইকোইক একটা মাস দেখা যাচ্ছে, হাইপো ইকোইক একটা মাস দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি বলেন তো? ফাইব্রয়েড আপু। দিস ইজ ফাইব্রয়েড ইউট্রাস, দিস ইজ ফাইব্রয়েড ইউট্রাস। মানে ইউট্রাসের ইকোজেনের সাথে ইউট্রাস যেরকম একটা হাইপোইকোইক নেচার, সে একই রকম হোমোজেনাস ইকোজেনিসিটি সে ক্যারি করতেছে। এই যে হাইপোইকোইক আলাদা করে যারা নতুন একদম তারা দেখেন, ঠিক আছে? তাহলে এই যে আলাদা করে এই জন্য আপনাদের মার্কিং করে দেখাচ্ছি, রেড কালারের মার্কিং গুলো আপনাদের বোঝার সুবিধার জন্য দিচ্ছি। কারসার না ইউজ করে আমি পেন ইউজ করতেছি এই কারণেই। তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে আমরা আলাদা একটা কোনো একটা কিছু দেখতে পাচ্ছি? দিস ইজ ফাইব্রয়েড ইউট্রাস। তাহলে এই সেই ফাইব্রয়েড ইউট্রাস একটা হাইপোইকোইক মাস অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়রে থাকে, মেজারিং অ্যাবাউট এত সেন্টিমিটার এরকম থাকবে। এখন আমরা আরেকটা জিনিস দেখতেছি যে হাই রেজলিউশন একটা আমরা সনোগ্রাফি ডাই ইউজ করে আর কি দেখা হয় ইউট্রাস, ফেলোপিয়ান টিউব এগুলো কেমন আছে। তাহলে যেটা আমরা দেখছি এইটার নাম হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি। তাহলে কি হচ্ছে, আমরা এখানে সেই কি দেখি, ইউট্রাস দেখছি, ফেলোপিয়ান টিউব দেখছি। নিচ থেকে কি হয়, নিচ থেকে ব্লু কালারের ডাই করা হয়। ইউট্রাসের ভেতরে সে যখন আসবে তখন ইউট্রাসের আর্কিটেকচারটা তখন আমাকে শো করবে। তারপরে যখন ফেলোপিয়ান টিউব দিয়ে যাবে, ফেলোপিয়ান টিউব আমি এরকম সাদা রঙের ফেলোপিয়ান টিউব দেখতে পাবো। তারপরে ফেলোপিয়ান টিউব দিয়ে এই ডাইগুলা নিচের দিকে বের হয়ে আসবে, তখন এটার নাম কি হয়, স্পিলেজ। তাহলে এই স্পিলেজ আছে কিনা সেটা দেখেও আমি ফেলোপিয়ান টিউবটা প্যাটেন্ট আছে কি নাই সেটা আমরা বুঝতে পারবো। তাহলে হিস্টোসালফিঙ্গোগ্রাফি দিয়ে আমরা ইউট্রাসের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। মুলেরিয়ান অ্যাবনর্মালিটি, অ্যাবনর্মালিটি আছে,
যেগুলাকে ইউনিকর্নুয়েট, বাইকর্নুয়েট, সেপ্টেড বিভিন্ন ধরনের ব্যাপার আছে, সেই ইউটারাসটা কি নর্মাল ইউটারাস নাকি অ্যাবনর্মাল ইউটারাস, এটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে দেখেন এটা একটা নর্মাল ইউটারাস, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ইউটারাস মনে হচ্ছে না? জি আপু। আমি কি তবে দেখছি টিউব গুলো কি দেখা যাচ্ছে, টিউব গুলো? এটাতে হচ্ছে ফেলোপিয়ান টিউব দেখবো, এই জন্য হিস্ট্রোসালফিঙ্গো। সালফিঙ্গো মানে কি আমরা জানি, সালফিংস মানে ফেলোপিয়ান টিউব। তাহলে ফেলোপিয়ান এটাতে টিউব। মেইনলি যে বিষয়টা আমরা দেখি, ফেলোপিয়ান টিউব প্যাটেন্ট অর নট, প্যাটেন্ট নাকি প্যাটেন্ট না, তার মানে নট বলতে কি ব্লক, তাহলে ফেলোপিয়ান টিউব প্যাটেন্ট আছে নাকি ব্লক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে দেখেন আমার যখন ডাই দিলো, ডাইয়ের কালার কি হবে, সাদা। তাহলে আমার এখানে কি আমি সাদা অংশ দেখতে পাচ্ছি, ফেলোপিয়ান টিউব দিয়ে সাদা কোন পোর্শন, টিউবের না আর্কিটেকচার বোঝা আপু, যাচ্ছে, দেখা যাচ্ছে না। কোন স্পিলেজ দেখা যাচ্ছে? না। তাহলে দিস ইজ বাইল্যাটারাল টিউবাল ব্লক। এটা কি আচ্ছা। বাইল্যাটারাল টিউবাল ব্লক। হিস্ট্রো আজ পর্যন্ত এখনো আসে নাই, আসতে পারে তাই দেখাই দিলাম। তাহলে এখানে যদি আমি বলি তাহলে আমরা কি বলবো, এটা লেফট টিউবাল ব্লক। এটা কি রাইট টিউবটা দেখতে পাচ্ছেন, এই যে চিকন সুতার মতো হুম। দড়ির মতো পাওয়া গেছে, জি আপু, এটা বোঝা যাচ্ছে। এবং সেইখানে এই যে ডাইগুলো নিচের দিকে এসেছে। হুম। তাহলে জি এখানে আপু। বাম পাশে এরকম কোনো ঘটনা আছে? হুম। তাহলে এখানে রাইট ফেলোপিয়ান টিউব যেটা, সে কি আছে, সে প্যাটেন্ট আছে, আর লেফটটা লেফট টিউবাল ব্লক আছে। পরের পিকচারে যদি আসি, যে কথাটা বলছিলাম হিস্টোসালফিনোগ্রাফি করে আমরা কি দেখতে পারি, মুলেরিয়ান অ্যাবনর্মালিটি, মুলেরিয়ান অ্যাবনর্মালিটি। তাহলে এটা আমরা এর আগের দিন পড়েছিলাম না, মুলেরিয়ান অ্যাবনর্মালিটি বলেছি আপনাদের, এমব্রায়োলজি ক্লাসে ওইভাবে পড়া হয়নি, বলেছিলাম। ওইভাবে পড়া হয়নি আপু। এমনি হচ্ছে যে মানে এমনি শুধু বলেছেন বায়োকন্টিটাস সেপিট্রাস, কিন্তু ওইরকম ভাবে ডেফিনেশন আকারে পড়ানো হয়নি আপু। ডেফিনেশন না, এটার কোনো ডেফিনেশন নাই। এটার যে বিষয়, আমরা জানি যে নর্মালি ইউট্রাস কোথা থেকে আসে, আসবে হচ্ছে মুলেরিয়ান ডাক্ট প্যারামেজেন্টিক ডাক থেকে। বা প্যারামেজেনেফ্রিক ডাক্ট থেকে। তাহলে আমেরিকান সোসাইটি অফ দ্য রিপ্রোডাক্টিভ মেডিসিন 7টা ক্লাসিফিকেশন দিয়েছে। প্রথম কথা কি ছিল, যে ইউট্রাসটা অ্যাবসেন্ট থাকতে পারে অথবা স্মল থাকতে পারে, দিস ইজ হাইপোপ্লাস্টিক ইউট্রাস অথবা মুলেরিয়ান অ্যাজেনেসিস। ইউট্রাসে দেখা যায় যে একটা কর্ণ থাকতে পারে, একটা কর্ণ থাকতে পারে, তাহলে ইউনিকর্নেট। ডাবল ইউট্রাস, ডাবল ইউট্রাস, ডাবল সার্ভিক্স, ডাবল ভ্যাজাইনা এরকম থাকতে পারে, তাহলে সেটাকে বলবো ডাইডেলফাইস। দুইটা কর্ণ আছে, কর্ণ কয়টা, দুইটা, বাইকর্নেট। ফান্ডাল ইনডেন্টেশন আছে, তখন আমি সরি এটার মধ্যে ফান্ডাল, যদি মাঝখানে সেপ্টাম থাকে তাহলে কি বলবো, সেপ্টেড ইউট্রাস। এরকম যদি ফান্ডাল ইনডেন্টেশন থাকবে এরকম, তাহলে সেটাকে কি বলবো, আর্কেড ইউট্রাস। যারা ডাইথাইল স্টিল বস্ত্রল ওষুধ খায় প্রেগনেন্সির সময়, সেসব বাচ্চাদের কিসে ইউটারাস হতে পারে, তার নাম ডিস রিলেটেড অ্যাবনর্মালিটি। তাহলে এই জিনিসটার মধ্যেই দেখা আপু যায় শেষটা একটু আরেকবার বলেন তো। যেসব মায়েরা প্রেগনেন্সি অবস্থায় ডাইথাইল স্টিল বস্ত্রল ওষুধ খায়, আর বাচ্চাদের প্যাথোজেনিক ইফেক্ট হিসেবে বাচ্চাদের দেখা যায় কিসে ইউটারাস হয়, এটাকে বলা হয় ডিস রিলেটেড অ্যাবনর্মালিটি। আচ্ছা। তাহলে এই জিনিসগুলো আমরা কিসে বুঝতে পারি, এই যে হিস্টোসালফিনোগ্রাফি করব তখন কিন্তু আমরা বুঝে ফেলতে পারি। এছাড়া এমআরআই করেও আমরা এগুলো ডায়াগনোসিস করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনকর্নেট ইউটারাস, বাইকর্নেট ইউটারাস, সেপ্টেড ইউটারাস, আর কি ডাইডেলফাইজ, দুইটা ইউটারাস আছে, দুইটা সার্ভিক্স, দুইটা ভ্যাজাইনা আছে, তাহলে ডাইডেলফাইজ ইউটারাস। দিস ইজ বাইকর্নেট ইউটারাস, দিস ইজ বাইকর্নেট ইউটারাস, বাইকর্নেট ইউটারাস, দিস ইজ বাইকর্নেট ইউটারাস। এখন আসি ইউরিনারি আপু বাল্বের। আগের ছবিটা একটু আরেকবার একটু দেখতে হতো। এরপরে যদি আমরা আসি, ইউরিনারি ব্লাডার নর্মালি কেমন থাকার কথা, নর্মালি এরকম থাকবে তাই না, নর্মালি ইউজুয়ালি এরকমই থাকে। তাহলে এখানে যদি এক্সট্রা এরকম একটা ভালভের মতো দেখা যায়, এক্সট্রা এরকম ভালভের মতো দেখা যায়, এটাকে বলা হয় কি হোল অ্যাপিয়ারেন্স, বলা হয় কি হোল অ্যাপিয়ারেন্স, কি হোল অ্যাপিয়ারেন্স। এটা পোস্টার ইউরেথ্রাল ভালভ, ঠিক আছে। এটা ছেলেদের ক্ষেত্রে আমরা পাই। এই কি হোল অ্যাপিয়ারেন্সটা কোনটা, কি হোল সাইন ইজ এ sonographic sign seen in the boys with posterior urethral valve. posterior urethra যদি ডাইলেটেড হয়ে যায়, তখন আমরা
থিক ওয়াল ডিস্টেন্ডেড ব্লাডারে, তখন আমরা এরকম কি হোল অ্যাপিয়ারেন্স পাবো, হোল অ্যাপিয়ারেন্স পাবো। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। তাহলে আমাদের ন্যাচারালি যখন ওভুলেশন হয় একটা ওসাইট এরকম রিলিজ হয়। যখন আমার কন্ট্রোলড ওভারিয়ান স্টিমুলেশন আমরা করি তখন আমাদের টার্গেট কয়েকটা। দেখো, সুপার ওভুলেশন করছি, কন্ট্রোল ওভারিয়ান স্টিমুলেশন করছি। সুপার ওভুলেশনের ক্ষেত্রে দুইটার বেশি ফলিকল হবে না, কন্ট্রোল ওভারিয়ান ফলিকলের ক্ষেত্রে মোর দ্যান তিনটা ফলিকল, এরকম আমাদের একটা টার্গেট থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমার হাতের কন্ট্রোলে, মানে আমি ওষুধ দিয়ে ওভারিটাকে স্টিমুলেট করতেছি এবং আমি ডোমিনেন্ট ফলিকল গুলা খেয়াল করব। এখন যদি দেখা যায় অসংখ্য ফলিকল দিয়ে এরকম হচ্ছে পুরা ইউট্রাস ভর্তি হয়ে গেছে, আমার টার্গেট ছিল ধরেন তিনটা ফলিকল, এখন আমি দেখতে পাচ্ছি মাল্টিপল ফলিকল এরকম ওভারিতে রয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, OHSS। এবং পুরা ওভারি কর্টেক্স এন্ড মেডুলা দুই জায়গা মিলেই কিন্তু এরকম থাকবে। তাহলে আমরা যদি এখন দেখি, দিস ইজ দ্য টিপিক্যাল পিকচার অফ OHSS। তাহলে কি ঘটনা দেখা যাচ্ছে, এই যে সব সিস্ট গুলা সব এরা কি হয়ে গেছে, ভালো মতো তো তৈরি হতেই পারে নাই, আর সমস্ত কর্টেক্স ওভারিতে এরকম সিস্টিক অ্যাপিয়ারেন্স তৈরি করেছে। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে OHSS। ওভারি স্টিমুলেশন দিচ্ছি কিন্তু বেশি স্টিমুলেটেড হয়ে গেছে, হাই স্টিমুলেটেড ওভারি হয়ে গেছে, তাহলে এটার নাম ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। পলিসিস্টিক ওভারির সাথে এটার পার্থক্য কি, পলিসিস্টিক ওভারিতে শুধুমাত্র কর্টেক্সে থাকবে, আর ওএসএস হলে কর্টেক্স ওভারি দুইটা জায়গাতেই কভার করবে। দিস ইজ OHSS। এখন কিছু ড্রাগের পিকচার দেখাই কি, দিস ইজ ইলা 1। আপনাদের ক্লিনিক্যাল ক্লাসে আপনারা দেখবেন কন্ট্রাসেপশন আপনাদেরকে পড়তে হবে। কি পড়তে হবে, কন্ট্রাসেপশন। তাহলে সেই কন্ট্রাসেপশন যখন আপনারা পড়বেন তখন তার মধ্যে একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন থাকে। ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের নাম কি, ইলা 1। ইলা 1, ঠিক আছে, ইলা 1। তাহলে দিস ইজ ইলা 1। আবার একটা জিনিস আমরা করি, আমরা হচ্ছে আরটি ই দেই, কন্ট্রাসেপশন দেই, ইমপ্লান্ট, ইমপ্লান্ট দেই। তাহলে ইমপ্লান্ট যেটা দেই, ইমপ্লান্ট বা ইমপ্লানন, যেটা ইটন জেস্টেল, এবং দিস ইজ দ্য বেস্ট মেথড যেখানে অনেক স্মল পরিমাণে হরমোন রিলিজ হয়, স্মল পরিমাণে হরমোন রিলিজ হয়। দেখা যায় আমরা এলবো জয়েন্টের মোটামুটি 2 সেন্টিমিটার উপরে যে আমরা যে কাজটা করি, আমরা বাইসেপসের এই জায়গাটা ফিক্সড করে তখন আমরা এটা সাবকিউটেনিয়াসলি দিয়ে আসি। এটার মেজারমেন্ট এমন ভাবে দেয়া আছে যে এটা সাবকিউটেনিয়াসলি ঢুকবে, এটা সাবকিউটেনিয়াসলি ঢুকবে। ইমপ্লান্ট খুব সুন্দর, একদম সহজেই দেয়া যায়। আমরা যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ মিরেনা, দিস ইজ মিরেনা। আমরা মিরেনা দেখা যায় অনেক ক্ষেত্রেই কপারটির মতোই, যেটা কন্ট্রাসেপশনের জন্য আমরা দেই, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে দেয়া যায়। এছাড়া অ্যাডেনোমায়োসিস যখন থাকে, মেনোরেজিয়া যখন থাকে, তার ট্রিটমেন্ট হিসাবেও আমরা এরকম মিরেনা ইউজ করতে পারি। আপু, এখন মিরেনা আর কপারটির মধ্যে পার্থক্যটা একটু যদি ইউজুয়ালি একই, কপারটি এরকম থাকে আর মিরেনাতে একটু আলাদা এরকম থাকে। আপু, থিকনেসটা মনে হয় একটু বেশি এটাতে মনে হয়, মানে যেখানে হরমোনটা হতে দেয়া পারে, আছে। ঠিক আছে। হুম। এখন আমরা আসি পেডিগ্রি। পেডিগ্রি থেকে ইউজুয়ালি একটা কোশ্চেন কিন্তু আপনাদের আসে, পেডিগ্রি জেনেটিক্স ক্লাসে পড়ানো হচ্ছে না? জি আপু, এটা ক্লিন আচ্ছা, ফিল্টার। জি আপু। তাহলে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ক্রোমোজোম দেখতে পাচ্ছেন। জি আপু। তাহলে আমাদের 22 জোড়া কমপ্লিট। তাহলে এটা কি হবে, হুম, এটা আপু ক্লিন ফিল্টার সিনড্রোম, ট্রাইসোমি বলেন তো প্যারাটাইপিংটা। 47XXY হবে আপু। তাহলে হয়েছে, পেয়েছেন? তাহলে দিস ইজ ক্লিন ফিল্টার সিনড্রোম। আমরা এখানে এটা কি দেখতে পাচ্ছি, 21 এ ঝামেলা আপু, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম। তারপরে পিকচারটা এটা আপু একটা নাই, এটা আপু টার্নার সিনড্রোম, মনোসোমি। টার্নার সিনড্রোম। ক্যারিওটাইপিং, আপু এটা 45X0 অথবা 45X। তারপরে যদি আমরা আসি অ্যানাটমির কিছু ছবিও আমরা দেখব। তাহলে এখানে মার্চ 2017 কোশ্চেন এসেছিল, মিডিয়ান নার্ভ, এরকম হঠাৎ করে এই ছবিটাতে মার্কিং করে দিয়ে বলেছে হুইচ নার্ভ ইজ দিস। তাহলে এটা কি, দিস ইজ মিডিয়ান নার্ভ।
এখান থেকে আপনাদের যে বিষয়গুলো শিখতে হবে, এই যে অ্যাক্সিলারি নার্ভ আইডেন্টিফাই করা, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, কিছু যদি না হয় তখন একদম মোস্ট ইম্পর্টেন্ট যে নার্ভ গুলাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। যে হঠাৎ করে দিয়ে দিল যে এই নার্ভটা কি বলো, তাহলে এটা কি নার্ভ? এক্সিলারি। অ্যাক্সিলারি নার্ভ। আমরা জাস্ট শুধু প্লেক্সাস গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখান থেকে এই জিনিসটা পড়তে হয়। পরীক্ষা মাস্টারজি পরীক্ষাতে ইলিও ইঙ্গুইনাল এবং ইলিও হাইপোগ্যাস্ট্রিক এই দুইটা হচ্ছে নার্ভের রুট ভ্যালু আছে। যদি এমনিতেই সরাসরি কোশ্চেন করে তখন দেয় রুট ভ্যালু অফ ইলিও ইঙ্গুইনাল এন্ড ইলিও হাইপোগ্যাস্ট্রিক নাম্বার 1। নাম্বার 1। তারা হচ্ছে চলে আসতে পারে, আপনাকে এই নার্ভ দুটা আইডেন্টিফাই করে দিতে পারে, অ্যারো মার্ক ইন্ডিকেট হুইচ নার্ভ, তাহলে কোন নার্ভ, ইলিও ইঙ্গুইনাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক। একই সাথে ফিমোরাল নার্ভটা দেখবেন, ঠিক আছে? এর সাথে আর কি কি দেখবেন এখান থেকে, আর বাকি যে অপটেটর নার্ভ, এই জিনিসগুলো সব আমরা এখান থেকে ভালো করে ছবিটা খেয়াল করব, ঠিক আছে? এখান থেকে সায়াটিক নার্ভ একটা ইম্পর্টেন্ট নার্ভ, পুডেন্টাল নার্ভ, স্যাক্রাল 2, 3, 4 মিলে তৈরি হচ্ছে। এই জিনিসগুলো আমাদের এই নার্ভ গুলাতে যেন মার্কিং দিলে আমি যেন ভুল না করি। ফিজিওলজির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, কোলেস্ট্রল থেকে প্রেগনিনোলোন তৈরি হয়, 17 হাইড্রক্সি প্রোলিনোল, ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন, সেখান থেকে অ্যান্ড্রোস্টেনিডিওল, এবং তারপরে আলটিমেটলি টেস্টোস্টেরন, এগুলো তৈরি হয়। আবার যদি প্রজেস্টেরন বলি, 17 হাইড্রক্সি প্রজেস্টেরন, অ্যান্ড্রোস্টেনিডিওল, টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্মের নাম কি? ডাইহাইড্রোটেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্মের নাম ডাইহাইড্রোটেস্টোস্টেরন। কোন এনজাইম লাগে? যে এনজাইম লাগে তার নাম 5 5 আলফা আলফা রিডাকটেস। 5 5 আলফা আলফা রিডাকটেস। রিডাকটেস ইনফিনিটি স্টার। তাহলে এই যে এখান থেকে আমরা কিভাবে ইস্টাডিওল পাই, কর্টিসোল পাই, ঠিক আছে? যদি আমরা কর্টিস্টেরন, কর্টিসোল, কর্টিসন এরকম করে দেখা যায়, এই যে জিনিসটা পাচ্ছি, এরকম স্টেরয়েড বায়োসিনথেসিসের যে পাথওয়ে, স্টেরয়েড বায়োসিনথেসিসের পাথের মধ্যে হঠাৎ করে দেখা যায় এরকম একটা স্টেপ ফাঁকা রেখে দিল। ফাঁকা রেখে দিয়ে আপনাকে পরীক্ষার হলে বলবে গ্যাপ স্পেস কন্টেইন। তাহলে আপনাকে এই জিনিসটা আপনি পারেন শুধু তাই না, দেখা যাবে যে ফাঁকা জায়গাতে কোন স্টেপটা ছিল সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। এনজাইম গুলা ইউজুয়ালি পরীক্ষায় আসে না। আমরা এখন দেখতে পাচ্ছি এমার্সেন্সির আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বায়োকেমিস্ট্রির মধ্যে থেকে যেটা আসে, কোরি সাইকেল। কোরি সাইকেল, কোরি সাইকেলের এই পিকচারটা দেখেন, মাসেলের মধ্যে গ্লুকোজ ঢুকলো, গ্লুকোজ ঢোকার পরে কি হয়, গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভেট তৈরি হয়, সেখান থেকে ল্যাকটেট তৈরি হয়। এই ল্যাকটেটটা এগেইন কোথায় চলে যাচ্ছে, লিভারে চলে যায়। সেই ল্যাকটেট থেকে আবার পাইরুভেট, পাইরুভেট থেকে গ্লুকোজ, এই গ্লুকোজটা আবার ব্লাডে আসলো, এই ব্লাড থেকে আবার মাসলে চলে গেল। দিস ইজ কোরি সাইকেল। পরীক্ষাতে শুধুমাত্র আসে হট দিস, তাহলে বলতে পারবেন না এটা কোরি সাইকেল। এক পাশে মাসল খেয়াল করবেন, এক পাশে লিভার খেয়াল করবেন, এটা হচ্ছে কোরি সাইকেল। অ্যানাটমির মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পেলভিক ফ্লোরে। আমরা জানি কি কি মাসল থাকে পেলভিক ফ্লোরের, মাসল গুলা লিভেটর অ্যানাই, কক্সিজিয়াস উইথ দেয়ার কভারিং ফাসা। যদি পেলভিক সাইড ওয়ালের মাসল বলি, সাইড ওয়ালের মাসল কি, অবট্রেটর ইন্টারনাস মাসল, পাইরিফর্মিস মাসল। তাহলে এখানে সেই মাসল গুলাই দেখা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লিভেটর অ্যানাই মাসল এবং কি, এগুলো লিভেটর অ্যানাই মাসল, এটা কক্সিজিয়াস মাসল, অবট্রেটর ইন্টারনাস, এবং দিস ইজ পাইরিফর্মিস মাসল। এরা মিলে কি কাজ করতেছে, পেলভিসের যে বাইরের আউটলেটের পোর্শনটুকুকে কভার করে রাখতেছে, যাতে ভিসেরা, রেকটাম, সার্ভিক্স, এই সমস্ত জিনিস, ব্লাডার, এরা যেন নিচের দিকে কোলাপস না হয়ে যায় বা নিচের দিকে সাসপেন্ড না করে। তাহলে পেলভিক ফ্লোরের মাসল গুলা আমরা হচ্ছে দেখলাম। এখন এখানে আবার কিছু বিষয় থাকে, যে দুইটা পাউচ, আমরা যদি পেরিনিয়ামের দিকে কথা চিন্তা করি, পেরিনিয়ামে দেখা যায় আমরা দুইটা পাউচ পাই পেরিনিয়াম রিলেটেড। দিস ইজ যেটা সুপারফিশিয়াল থাকে, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, ডিপ যে থাকে তার নাম ডিপ পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে আপনারা কি দেখতে পাচ্ছেন, দিস ইজ গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড অথবা বার্থোলিন গ্ল্যান্ড, অথবা বার্থোলিন গ্ল্যান্ড। যদি ডিপ পেরিনিয়াল পাউচের দিকে তাকাই, তাহলে যে গ্ল্যান্ডটা থাকে তার নাম বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, তার নাম বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। ব্লাডারের দুই থেকে কোন মাসল মানে কি করে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। আপনারা অ্যানাটমি ক্লাসে এগুলো পড়ছেন না? অ্যানাটমি ক্লাস হচ্ছে, জি আপু, হয়েছে। এই ছবিটা অবশ্য দেখা অন্য গুলো দেখানো হয়েছে। সেটা আমি আমি বোঝানোর জন্য আর কি আনছি। আচ্ছা।
আচ্ছা, পরীক্ষা তারিখে দিলেই যে কিছু রেমনেন্ট থাকে। আমরা জানি যে আম্বিলিকাল আর্টারি যখন আমরা কেটে দেই, আম্বিলিকাল আর্টারি কি কন্টেইন করে? টু অ্যাম্পুল আইভি। তাহলে দুইটা আর্টারি একটা ভেইন, তাই না? এরা তো তখন যখন আমরা ক্লাম্পিং করি, কেটে দিলাম, তারপরে কি ঘটনা ঘটে? বাচ্চা সার্কুলেশন এস্টাবলিশ করে, এবং এরা কিন্তু পরবর্তীতে একটা রেমনেন্ট হিসেবে, অ্যাডাল্ট রেমনেন্ট হিসেবে আমরা কিছু জিনিস পাই। তাহলে বলেন তো, আমরা যদি এই পিকচার দিকে তাকাই, তাহলে আমরা ল্যাটারালি যে ফোল্ডটা পাচ্ছি, ল্যাটারালি এই ফোল্ডটা পাচ্ছি, ল্যাটারালি যে ফোল্ডটা পাই, এই ফোল্ডটার নাম কি? এটা আপু মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড। এটার নাম হচ্ছে ল্যাটারাল ল্যাটারাল আম্বিলিকাল। আম্বিলিকাল ফোল্ড, এটার নাম ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড। তারপরে ল্যাটারাল পরে মিডিয়ালি যেটা পাবো তার নাম মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড, এটার নাম মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড, মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড। আর যে এইটুকু যদি আমরা বুঝতে পারি, এখন দিস ইজ ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের সাথে আম্বিলিকাল কর্ডের একটা ডিরেক্ট সংযোগ আছে, একটা ডিরেক্ট সংযোগ আছে। এটার নাম কি? এটার নাম ইউরাকাস, এটার নাম কি? ইউরাকাস। এরপরে আমরা আসি, এই যে আমাদের মিডিয়াল, এই যে আমাদের কি ছিল? মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড এন্ড ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড। মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড যেটা, এটা কি করে? এটা আসলে অবলিটারেট আম্বিলিকাল আর্টারি, অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি। তাহলে সে পরবর্তীতে এটা কি হিসেবে থেকে যাচ্ছে? মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। যদি আসি ল্যাটারাল ফোল্ড, ল্যাটারাল ফোল্ড পরীক্ষাতে ইনফিনিটি স্টার কন্টেইন করে। তাহলে ল্যাটারাল ফোল্ডে কি কিছু ব্লাড ভেসেল দেখা যাচ্ছে? জি আপু, এপিগ্যাস্ট্রিক ভেসেলস বলে। ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। শুধু আপু একটাই ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। হ্যাঁ, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ভেসেল এগুলো আর কি এখানে কন্টেইন করে। এইটা যা দেখতে পাচ্ছি, দিস ইজ ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। আরেকটা পিকচার একটু দেখাই। আমরা যদি অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের মাসল গুলোর কথা চিন্তা করি, তাহলে বাইরের দিকে যে মাসলটা আছে নাম এক্সটার্নাল অবলিক, তার ভেতরে যে আছে ইন্টারনাল অবলিক, তার ভেতরে যে আছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই তিনটা মাসল, এই তিনটা মাসল একসাথে অ্যাডজয়েনিং হয় পরবর্তীতে। এদের নিচের দিকে, এই মাসল তিনটার নিচে যে ফাসা থাকে তার নাম ট্রান্সভার্সালিস ফাসা। দেখেন এদের নিচে যে ফাসাটা আছে তার নাম কি? ট্রান্সভার্সালিস ফাসা। এরপরে আমরা যদি একটু আগায় আসি, এই দুই পাশে যে মাসল দেখতে পাচ্ছি, রেকটাস অ্যাবডোমিনিস মাসল, নাম রেকটাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে এই মাসল গুলাকে কাভার করবে যে শীত, তার নাম কি হবে? রেকটাস শীত, তার নাম হবে রেকটাস শীত। আর একদম নিচের দিকে যে থাকবে তার নাম কি? পেরিটোনিয়াম, তার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ইউরাকাস, তারপরে দুই পাশে দুইটা কি দেখা যাচ্ছে? মিডিয়াল আম্বিলিকাল মিডিয়াল লিগামেন্ট। আম্বিলিকাল লিগামেন্ট। আর ল্যাটারালি যে ছিল তার সেখান থেকে কোন ভেসেল কন্টেইন করছিল? এপিগ্যাস্ট্রিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। এপিগ্যাস্ট্রিক ভেসেল। তাহলে এই জিনিসটা আমরা যদি আবার খেয়াল করি, তাহলে এক্সটার্নাল, ইন্টারনাল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এবং সেই সাথে যদি বলি, এটা কি বলেন? এটা আপু ট্রান্সভার্সালিস ফাসা। ট্রান্সভার্সালিস ফাসা। সবার নিচে যে আছে সে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম। এখন আমরা দেখতে পাচ্ছি ফিমোরাল শীথ, একটা ফানেল শেপ, একটা ফিমোরাল শীথ, যেটা তিনটা কম্পার্টমেন্ট আছে, মিডিয়াল কম্পার্টমেন্ট, ইন্টারমিডিয়েট এন্ড ল্যাটারাল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টটা মেইনলি ফাঁকা একটা জায়গা, যার নাম ফিমোরাল ক্যানাল, যার নাম ফিমোরাল ক্যানাল। তারপরে কি আছে? ভেনাস কম্পার্টমেন্ট আছে, এখানে ফিমোরাল ভেইন থাকবে, এপাশে ফিমোরাল আর্টারি থাকবে। এদের বাইরে যে কে থাকবে? ফিমোরাল নার্ভ থাকবে। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে দিস ইজ ফিমোরাল ক্যানাল, আর্টারি, ভেইন এবং আর্টারি। ঠিক আছে, ভেইন এবং আর্টারি। তাহলে এখানে আমাদের এই ফিমোরাল ক্যানাল কি কন্টেন করে? একটা লিম্ফ নোড আমরা দেখতে পাচ্ছি, ওর নাম লিম্ফ নোড অফ ক্লয়েড অথবা লিম্ফ নোড অফ রোজেনমুলার। এছাড়া আমরা কি বলতে পারি? কিছু লুজ অ্যারিওলার টিস্যু এরা এখানে থাকে। যদি বাউন্ডারির কথা চিন্তা করি, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এই ফিমোরাল ক্যানালের
মিডিয়াল বাউন্ডারিতে কে থাকে? ট্রায়াঙ্গুলার একটা লিগামেন্ট থাকে, ট্রায়াঙ্গুলার একটা লিগামেন্ট থাকে। একটা দাঁড়ান, ঠিক আছে, একটুখানি অপেক্ষা করেন তো। কেন লেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে এখন লেখা যাবে। হুম, তাহলে আমরা যদি দেখি, তাহলে এই যে মিডিয়াল একটা ট্রায়াঙ্গুলার একটা লিগামেন্ট আছে, এর নাম ল্যাকুনার লিগামেন্ট। মিডিয়াল বাউন্ডারি তৈরি করে ফিমোরাল ক্যানালের, সে মিডিয়াল বাউন্ডারি তৈরি করে ফিমোরাল ক্যানালের। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাশে কি আছে, এই ট্রায়াঙ্গুলার সেই লিগামেন্টটা আছে, যার নাম কি? ল্যাকুনার লিগামেন্ট। তারপরে ফিমোরাল ক্যানাল, ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, এবং সবার বাইরে কি বলেছিলাম? ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে একটা আমাদের ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে, হ্যাসেলবাগ ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে হ্যাসেলবাগ ট্রায়াঙ্গেল। আর এখান থেকে যদি হার্নিয়া হয় তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এটা বাদ দিয়ে যদি এই জায়গা থেকে হার্নিয়া হয়, এটার নাম কি? ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে দিস ইজ হেজেলবাগ ট্রায়াঙ্গেল। এখান থেকে হার্নিয়া হলে কি হার্নিয়া হবে? ডিরেক্ট হার্নিয়া হবে। এটা বাদ দিয়ে এই জায়গা থেকে হলে কি হবে? ওপাশে হলে আপু ইনডিরেক্ট হার্নিয়া হবে, ডিপিকুলার। ইনডিরেক্ট হার্নিয়া হবে। এখন আমরা অনেক সময় জানি যে আম্বলিকাসের চারপাশে একটা অ্যানাস্টোমোসিস হয়, তাই না? আম্বলিকাসের চারপাশে একটা পেরি আম্বলিকাল অ্যানাস্টোমোসিস হয়, ক্যাপুট মেডিসি। তাহলে এই যে ঘটনা, এখানে কোন কোন ভেসেল এসে একসাথে হয়? তাহলে উপর থেকে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, নিচ থেকে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, এরা এর চারপাশ থেকে এসে তখন এই আম্বলিকাসকে সাপ্লাই দেয়। তাহলে এটার নাম কি? সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল এবং ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক, এরা মিলে কি হচ্ছে? এরা আম্বলিকাসের চারপাশে এইরকম একটা ভাস্কুলার অ্যানাস্টোমোসিস তৈরি করে। পরীক্ষা করছেন ইনফ্রা এপিগ্যাস্ট্রিক আর্টারি যে ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ল্যাকারাটি। তারপরের কোশ্চেন, ইনফ্রা এপিগ্যাস্ট্রিক আর্টারি যে উপরের দিকে অ্যাসেন্ড করে কোথায়? অ্যাবভ দ্য আর্কেড লাইন, সে আর্কেড লাইনকে ক্রস করে। আর্কেড লাইন, আর্কেড শব্দের অর্থ কি? এরকম বাঁকা। তাহলে এই যে আর্কেড লাইনের উপরে সে ক্রস করে। তাহলে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, নিচ থেকে আর উপর থেকে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এবং নিচ থেকেও কে চলে আসতেছে? ইনফ্রা এপিগ্যাস্ট্রিক আর্টারি, দুইটা মিলে এই জায়গাটাতে অ্যানাস্টোমোসিস হচ্ছে। আমরা ফিমোরাল যে বাউন্ডারি সেটা যদি একটু দেখি, উপরের দিকে ইঙ্গুইনাল লিগামেন্ট, দিস ইজ ইঙ্গুইনাল লিগামেন্ট, মিডিয়ালি অ্যাডাক্টর লঙ্গাস, ল্যাটারালি থাকবে লং পোর্শন সার্টোরিয়াস, সার্টোরিয়াস। তাহলে আমরা উপরে ইঙ্গুইনাল লিগামেন্ট, মিডিয়ালি অ্যাডাক্টর লঙ্গাস এবং ল্যাটারালি কে থাকে? সার্টোরিয়াস। তাহলে আমরা যে পোর্শনটুকু পেয়ে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ফিমোরাল যে ইসের বাউন্ডারি। তাহলে দেখেন ইঙ্গুইনাল লিগামেন্ট উপরে, অ্যাডাক্টর লঙ্গাস, ল্যাটারালি কে সার্টোরিয়াস মাসল। আচ্ছা, আমরা একটু এখন আমরা যদি এই পিকচারের দিকে তাকাই, তাহলে দিস ইজ স্টোমাক, স্টোমাকের লেসার কার্ভেচারে কি আছে? দিস ইজ লেসার কার্ভেচার, দিস ইজ গ্রেটার কার্ভেচার। তাহলে এই যে গ্রেটার কার্ভেচার ওমেন্টাম আছে, লেসার কার্ভেচার ওমেন্টাম আছে। লেসার কার্ভেচারের এখানে একটা ফাঁকা একটা জায়গা আছে, এটার নাম পোর্ট হেপাটিস। নাম কি? এটার নাম এই যে এটা, ঠিক আছে। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটা এপিপ্লয়েড ফর্মেন্টে যে দেখেন মার্কিংস আছে, দেখছেন? হুম। হুম, তাহলে এই যে ফাঁকা যে জায়গাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা অনেক সময় দিয়ে দিতে পারে যে এটার কন্টেন্ট কি। এটার কন্টেন্ট হচ্ছে পোস্টার পোর্টা হেপাটিস, যেটা দেখেন আমরা প্রথমেই যদি একটু খেয়াল করি, হেপাটিক আর্টারি।
তারপরে কি আছে? পোর্টাল ভেইন। তারপরে কি আছে? বাইল ডাক্ট। হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এন্ড বাইল ডাক্ট। তাহলে দিস ইজ হেপাটিক আর্টারি, দিস ইজ পোর্টাল ভেইন, এন্ড এই যে সাদা অংশ যেটা, দিস ইজ বাইল ডাক্ট। তাহলে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এন্ড বাইল ডাক্ট। এখন আরেকটা picture আমরা দেখতে পাচ্ছি, একটা হিপ বোন দেখতে পাচ্ছি। হিপ বোনের এই জায়গাটাতে নসটা, এটার নাম স্যাক্রোসায়াটিক নস। এটার নাম কি? স্যাক্রোসায়াটিক নস। অথবা এটাকে আমরা বলতে পারি গ্রেটার সায়াটিক নস। কি বলতে পারি? গ্রেটার সায়াটিক নস। তাহলে গ্রেটার সায়াটিক নসের এখান থেকে যদি আমরা একটা মাসল চলে আসে, তাহলে এইটা গ্রেটার সায়াটিক ফোরামেন তখন বলবো। আর দিস ইজ লেসার সায়াটিক ফোরামেন। তাহলে এই যে মাসকুলার অ্যাটাচমেন্টটা হবে পাইরিফর্মিস মাসল, এখন হচ্ছে উপরে যে ফোরামেনটা তৈরি হলো গ্রেটার স্যাটিক ফোরামেন, পরীক্ষাতে আসে গ্রেটার স্যাটিক ফোরামেন দিয়ে কি যায়, লেসার স্যাটিক ফোরামেন দিয়ে কি যায়। তাহলে দেখেন পাইরিফর্মিসের উপরে গ্রেটার স্যাটিক ফোরামেন দিয়ে সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল এন্ড নার্ভ, এরা যাবে ইন আর বিলো দ্য পাইরিফর্মিস ইনফেরিয়র গ্লুটিয়াল ভেসেল এন্ড নার্ভ। সেই সাথে সায়াটিক নার্ভ, নার্ভ টু দ্য অপটিক ইন্টারনাস, নার্ভ টু দ্য কোয়াড্রেটাস ফিমোরিস, এগুলো আর কি যাবে। এই পিকচারটার মধ্যে সব কথা একবারে বলা আছে। এখন আমরা সেই জিনিসটাই দেখছি, গ্রেটার সায়াটিক নস অথবা স্যাক্রোসায়াটিক নস। আর এখানে যে ফোরামেন, এটার নাম অবটুরেটর ফোরামেন। তাহলে অবটুরেটর ফোরামেনে যে মাসল থাকে, যে মাসল এটাকে কভার করে রাখে, তার নাম অবটুরেটর ইন্টারনাস মাসল। কি নাম? অবটুরেটর ইন্টারনাস মাসল। এখন আসি পেলভিক ফ্লোরের যে মাসল গুলা নিয়ে কথা বলেছিলাম। পেলভিক ফ্লোরে কি মাসল? লিভেটর অ্যানাই আর কক্সিজিয়াস মাসল। আমরা লিভেটর অ্যানাই মাসল গুলা দেখতে পাচ্ছি, যেটা লিভেটর অ্যানাই, পুরাটাই লিভেটর অ্যানাই। তাহলে লিভেটর অ্যানাইয়ের আবার তিনটা পার্ট আছে, ইলিওকক্সিজিয়াস, পিউবোকক্সিজিয়াস, পিউবে রেক্টালিস। তাহলে দিস ইজ ইলিওকক্সিজিয়াস এন্ড দিস ইজ পিউবিস থেকে শুরু আর কোথায় যায় শেষ? কক্সিজে। তাহলে এই পিউবিস থেকে কক্সিজে যে শেষ, এই জন্য এটাকে কি বলা হয়? পিউবোকক্সিজিয়াস, পিউবোকক্সিজিয়াস। তাহলে ইলিওকক্সিজিয়াস, পিউবোকক্সিজিয়াস আমরা দেখলাম। সেই সাথে পিউবিস থেকে এই মাসলটা রেকটামকে কাভার করে চলে গেছে, এই জন্য এটার নাম পিউবোরেক্টালিস, পিউবোরেক্টালিস। তাহলে লিভেটর অ্যানাই মাসলের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, যে লিভেটর অ্যানাই, দিস ইজ ইলিওকক্সিজিয়াস, দিস ইজ পিউবোকক্সিজিয়াস এন্ড দিস ইজ পিউবোরেক্টালিস। এই তিনটা মাসল নিয়ে কি তৈরি হয়? লিভেটর অ্যানাই তৈরি হয়। এরপরে আসি ফ্লোরের আরেকটি মাসল, যার নাম কক্সিজিয়াস। সেই কক্সিজিয়াস মাসল যদি লিগামেন্টের কথা একটু চিন্তা করি, তাহলে প্রথমে এটার নাম কি? প্রথমে এটার নাম, দিস ইজ সার্ভিক্স, ঠিক আছে, সার্ভিক্স। তাহলে এই সার্ভিক্স এর এই চারপাশ থেকে যখন ব্লাডারকে কভার করে যাবে, তার নাম হবে, পিউবিস থেকে যেহেতু সার্ভিক্স পর্যন্ত এসেছে, টুবো সার্ভাইকাল লিগামেন্ট। সার্ভিক্স এর দুই পাশ থেকে যে লিগামেন্ট ট্রান্সভার্সলি চলে যায়, তার নাম ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। এই সার্ভিক্স থেকে যেটা স্যাক্রামে চলে আসবে, তখন তার নাম কি হবে? ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট হবে, ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট। এটা হচ্ছে একটা একটা ফিটাল স্কাল, ঠিক আছে, ফিটাল স্কাল। আমরা একটা ফিটাল স্কাল দেখতে পাচ্ছি। এটা একটা ফিটাল স্কাল। তাহলে ফিটাল স্কালের ক্ষেত্রে আমরা কতগুলা ডায়ামিটার দেখা যাচ্ছে, কতগুলা ডায়ামিটার দেখা যাচ্ছে। তাহলে ডায়ামিটার, যখন আমি অক্সিপুট থেকে ফ্রন্টাল বোন পর্যন্ত একটা দাগ টানবো, তখন আমি সেটার নাম কি বলতে পারি? অক্সিপুটো ফ্রন্টাল বলতে পারবো। আমি যেখানে আঁকাচ্ছি সেইটা দেখেন, যদি আমরা দিস ইজ ফ্রন্টাল বোন, এটার নাম ফ্রন্টাল বোন, এটার নাম প্যারাইটাল বোন, আর এটার নাম কি? অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোন। তাহলে অক্সিপিটাল বোনসের, অক্সিপিটাল বোনসের সেন্টার পর্যন্ত আমরা যখন দাগ দেবো, তখন সেটার নাম কি হবে? দিস ইজ অক্সি, দিস ইজ অক্সিপুট। অক্সিপুট থেকে যখন আমি একটু নিচে নেমে আসবো, তখন তার নাম কি বলবো? সাব অক্সিপুট। দিস ইজ অক্সিপুট এন্ড দিস ইজ সাব অক্সিপুট। এখন আসি, এটার নাম হচ্ছে মেন্টাম। এটার নাম কি? ম্যান্ডিবল। এটার আমরা আরেকটা নাম বলি মেন্টাম।
তাহলে মেন্টাম, দিস ইজ মেন্টাম। মেন্টাম থেকে একটু যখন দূরে সরে আসবো তার নাম কি বলবো? সাবমেন্টাম। তার নাম বলবো সাবমেন্টাম। আর এই যে স্কাল বোন গুলা একটা একটার সাথে ইউনাইট করা থাকে একটা সূত্রের মাধ্যমে। তাহলে সামনের দিকে দুইটা ফ্রন্টাল বোন যে সূচারের মাধ্যমে থাকে তার নাম ফ্রন্টাল সূচার। পেছনের দিকে দুইটা প্যারাইটাল বোন যে সূচারের মাধ্যমে ইউনাইট করা থাকে তার নাম স্যাজাইটাল সূচার। স্যাজাইটাল সূচার। ফ্রন্টাল আর প্যারাইটাল মাঝামাঝি যে সূচার করোনাল তার নাম সূচক। করোনাল সূচার। এরপরে আসি প্যারাইটাল এবং অক্সিপিটাল, এখানে যে সূচার তার নাম ল্যামডার সূচার। এতটুকু যদি আমরা বুঝি, এই ফ্রন্টাল সমস্ত বোনসের মাঝে কিছু ওয়াইড গ্যাপ স্পেস থাকে। এই গ্যাপ স্পেস গুলাকে আমরা কি বলি? গ্যাপ স্পেস গুলাকে বলি আমরা ফ্রন্টানালি। এই গ্যাপ স্পেস গুলার নাম বলি ফ্রন্টানালি। যে সামনে থাকে তার নাম অ্যান্টেরিয়র ফ্রন্টানালি, যে পেছনে থাকে তার নাম পোস্টেরিয়র ফ্রন্টানালি। অ্যান্টেরিয়র ফ্রন্টানালির আরেক নাম কি? অ্যান্টেরিয়র ফ্রন্টানালির আরেক নাম হচ্ছে ব্রেগমা। পোস্টেরিয়র ফ্রন্টানালির আরেক নাম কি? পোস্টেরিয়র ফ্রন্টানালির আরেক নাম হচ্ছে ল্যামডা। একটু যদি আমরা বুঝি, এখন আমার সাথে সাথে কথা। আমি অক্সিপুট থেকে ফ্রন্টাল বোনস পর্যন্ত একটা দাগ টানতে চাই। তার নাম কি বলবো? কোন ডায়ামিটার? অক্সিপুটো ফ্রন্টাল ডায়ামিটার। এটুকু বোঝা গেছে? অক্সিপুট থেকে ফ্রন্টাল পর্যন্ত একটা দাগ টানছি, দিস ইজ অক্সিপুটো ফ্রন্টাল ডায়ামিটার। এখন আসি, অক্সিপুট থেকে একটু নিচে সরে আসলাম, সাব অক্সিপুট। তাহলে সাব অক্সিপুট থেকে ফ্রন্টাল পর্যন্ত একটা দাগ টানতে চাই, তাহলে কি বলবো? সাব অক্সিপুটো Suboccipital-frontalis. ফ্রন্টাল ডায়ামিটার। এখন আসি আমরা সাব অক্সিপুট থেকে ব্রেগমা পর্যন্ত একটা দাগ টানতে চাই, তাহলে কি বলবো? সাব অক্সিপুটো ব্রেগমাটিক Suboccipital-brachydactyly. ঘটনা এখানেই শেষ। এবার আমরা একটু মেন্টামের দিকে আসি। তাহলে মেন্টামের দিকে যদি আসি, মেন্টাম থেকে ব্রেগমা পর্যন্ত একটা দাগ টানতে চাই, তাহলে কি বলতে পারি? সাবমেন্টো ব্রেগমাটিক। কি বলবো? সাবমেন্টো ব্রেগমাটিক। সরি, মেন্টাম না, এটা সরি, মেন্টাম থেকে এটা বাদ দিই। আমি যদি মেন্টাম থেকে ভার্টেক্স পর্যন্ত একটা দাগ টানি, মেন্টাম থেকে ভার্টেক্স, তাহলে কি আমি বলতে পারবো মেন্টামের মেন্টো আর ভার্টেক্স এর ভার্টেক্স? তাহলে মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার বলা যাবে? জি আপু। মেন্টাম থেকে ভার্টেক্স, তাহলে মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার। মেন্টাম থেকে একটু দূরে সরে আসলাম, সাবমেন্টাম। সাবমেন্টাম থেকে ভার্টেক্স পর্যন্ত একটা দাগ টানলাম, তাহলে আমরা কি বলতে পারবো? সাবমেন্টাম থেকে একটা ব্রেগমা পর্যন্ত দাগ টানলাম, তাহলে আমরা কি বলতে পারবো? সাবমেন্টো ব্রেগমাটিক। সাবমেন্টো ব্রেগমাটিক। জাস্ট এই ডায়ামিটার গুলোর কথা এখানে বলা হয়েছে, কোন ডায়ামিটার কোনটা। অথবা আপনাকে এরকম একটা ডায়ামিটার দিয়ে মার্কিং করে দিয়ে বলতে পারে এরো মার্কিং ইন্ডিকেট হুইচ ডায়ামিটার। বলতে পারবেন আমি কোন ডায়ামিটারের দিকে দাগ দিয়েছি? আপু, আপনি যেটা দিয়েছেন এটা সাব অক্সিপুটো ব্রাগমাটিক। Occipito-frontalis. অ্যারো চিহ্ন যেটা দিয়েছেন আপু সেটা, আর যেটা লাল দিয়েছেন তো অক্সিপুটো ফ্রন্টাল। হ্যাঁ, আমি লাল চিহ্ন যেটা দিয়েছি অক্সিপিটো ফ্রন্টাল। পরের পিকচারে আসি। আচ্ছা, এটা হচ্ছে একটা যে আমাদের যে এক্সটার্নাল যে ইটালিয়া তার যে আর্টারি সাপ্লাই, সেটা ভালভাল আর্টারি সাপ্লাই আমাদের অ্যান্ট্রোপোস্টোর পার্টে কে সাপ্লাই দেয়? ইনগুইনাল নার্ভ এবং জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটাল নার্ভ। পোস্টেরিয়র পোর্শনে যদি আসি, তাহলে পোস্টেরিয়র পোর্শনে মেইনলি কে সাপ্লাই দেয়? পুডেন্টাল নার্ভ। তারপরে এদের ব্রাঞ্চ হিসেবে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই এবং পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পুডেন্টাল নার্ভ। এরা হচ্ছে এখানে সাপ্লাই দেয়। জাস্ট হঠাৎ করে দিয়ে দিতে পারে হুইচ নার্ভ ইন্ডিকেট ইট ইজ, তাহলে কি? ইলিও-ইনগুইনাল নার্ভ। আমরা এখন দেখতে পাচ্ছি পেরিনিয়াল সমস্ত মাসল যেখানে ইনসারশন নাই সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পেরিনিয়াল বডি। পেরিনিয়াল বডি। তাহলে এই সেই পেরিনিয়াল বডি আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যায় দুই পাশ থেকে লঙ্গিচুডিনালি বালবোস্পন্ডিসাস মাসল আসে, এখানে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার আসলো, লঙ্গিচুডিনাল মাসল অফ দ্য রেক্টাল অ্যাম্পুলা, এরা লঙ্গিচুডিনালি এসে এখানে ইনসারশন নিল। যদি দুই পাশের দিক খেয়াল করি, তাহলে দুই পাশে কি আসে? সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াই মাসল এবং লিভেটর অ্যানাই মাসল। তাহলে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াই মাসল আর লিভেটর অ্যানাই, এই 9-10টা মাসল এই যে সেন্ট্রাল পয়েন্টে এসে ইনসারশন নেয়, সেটাকেই বলা হয় পেরিনিয়াল বডি। এটা একটা ফাইব্রোমাস্কুলার নোড। এটা কি? একটা ফাইব্রোমাস্কুলার নোড। অ্যানাল ক্যানাল থেকে 1.25 সেন্টিমিটার সামনের দিকে থাকে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে পেরিনিয়াল বডি। এখানে দুইটা পাউচ খেয়াল করব আমরা। ব্লাডারের আরেক নাম কি জানি? ব্লাডারের আরেক নাম জানি ভেসিকল, না? তাহলে ইউরিনারি ব্লাডার এবং এই স্টেরাসের মাঝখানে যে পাউচটা থাকে এটার নাম
ভেসিকো ইউটেরাইন পাউস, ভেসিকো ইউটেরাইন পাউস। ইউটেরাস এবং রেকটামের মাঝখানে যে পাউস, এর নাম কি? এর নাম কি বলতে পারি আমরা? রেক্টো ইউটেরাইন পাউস। এটার নাম কি? রেক্টো ইউটেরাইন পাউস, রেক্টো ইউটেরাইন পাউস বা পাউস অফ ডগলাস। তাহলে এই সেই পেরিটোনিয়াল ফোল্ডিং গুলা এই জায়গাটাতে কিন্তু এরকম করে মার্কিং করে আপনাদেরকে বলে দিতে পারে যে এটা কোন পাউস। আমরা ইউটারাসের আর্টারি সাপ্লাই দেখতে পাচ্ছি যে ইউটারাসের আর্টারি সাপ্লাই মেইনলি ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে ব্রাঞ্চ হিসেবে তাকে দুই পাশ থেকে কভার করে রাখে ইউটেরাইন আর্টারি। এদিকে ওভারিতে সাপ্লাই দেয় কে? ওভারিয়ান আর্টারি। এই কর্নর এখানে আসে ওভারিয়ান অ্যানাস্টোমোসিস হয়, নিচে ভ্যাজাইনাতে ভ্যাজাইনাল আর্টারি সাপ্লাই দেয়। যদি ইন্টারনাল সাপ্লাইয়ের কথা বলি তাহলে আমরা বলতে পারি ARBS, এটা আর্কুয়েট, রেডিয়াল, বেজাল এন্ড। তাহলে দিস ইজ আর্কুয়েট, দিস ইজ আর্কুয়েট আর্টারি, দিস ইজ রেডিয়াল আর্টারি। বেজাল এছাড়া দিস ইজ বেজাল আর্টারি এন্ড দিস ইজ, এই যে স্পাইরাল কয়েল শেপ হয়ে আছে এটার নাম কি? স্পাইরাল আর্টারি। আর্কুয়েট, রেডিয়াল, বেজাল এন্ড স্পাইরাল আর্টারি। এটা লিম্ফ নোড গুলা, ঠিক আছে? আপু লিম্ফ নোডের ছবিটা কি নিব? লিম্ফ নোডটা লিম্ফ নোড থেকে আসে নাই, ঠিক আছে কোশ্চেন। এখানে একটু লিগামেন্ট গুলা দেখানোর চেষ্টা করেছি। ওভারি, ওভারি তো মাঝামাঝি এরকম জায়গায় থাকে, একে দুই পাশ থেকে দুইটা লিগামেন্ট টেনে রাখে, ইউটারাসের সাথে যে লাগিয়ে রাখে, অ্যাটাচ থাকে বাই দা হেল্প অফ লিগামেন্ট অফ ওভারি, এবং যে পেলভিক ওয়ালের সাথে সাসপেন্সরি লিগামেন্ট ওভারির মাধ্যমে, সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। এটা বাউন্ডারি অফ দা ওভারিয়ান ফসা, ছবিটা রাখতে পারে। আপু কথা শোনা যাচ্ছে না। আমি কথা বলি না আপু, আজান দিচ্ছিল তো। তাহলে এই ছবিটা একটু রাখবেন আর এই বাউন্ডারিটা একটু দেখবেন। আচ্ছা, ইউট্রাসের যে পজিশন আমরা জানি অ্যান্টিভার্সন এবং যে ফ্লেকশন, যে দুইটা কথা আমরা বলি, তাহলে সেই অংশটুকুই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কি, একটা বডির অ্যাক্সিস, ইউট্রাইন বডির অ্যাক্সিসের সাথে আমরা কি কাজ করি? সার্ভাইকাল একটা অ্যাক্সিস, এই বরাবর একটা অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটার নাম কি? এটার এটা নাম আপু হচ্ছে অ্যান্টি অ্যান্টিফ্লেকশন, ফ্লেকশন, ঠিক আছে? আবার যখন আমি সার্ভিক্স এবং ভ্যাজাইনা বরাবর যে দাগটা টানবো তখন কি ঘটনা ঘটবে? ভার্সন, ঠিক আছে? অ্যান্টিভার্টিভ ইউট্রাস হবে। তাহলে কিভাবে মনে রাখবেন? যে ভ্যাজাইনার ভি আছে না, তাহলে ভ্যাজাইনার সাথে সার্ভিক্সের যে আমরা কমিউনিকেশন করছি, তাহলে এটার নাম হবে সার্ভিক্স এন্ড ভ্যাজাইনা। এই অ্যাঙ্গেলটার নাম অ্যান্টিভার্সন, যখন বডি অফ দ্য ইউট্রাস এবং সার্ভিক্স, দিস ইজ অ্যান্টিফ্লেকশন। তাহলে এটা নর্মাল পজিশন, অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স ইউট্রাস। এটা একটু ইতিহাসের আর কি আমরা দেখিয়েছি, যেটা বেজাল লেয়ার আমরা বলি না, ফাংশনাল লেয়ার। আর ফাংশনাল লেয়ার কোনটা? বেজাল লেয়ার, স্পঞ্জিওসাম এবং কম্প্যাক্টাম। স্পঞ্জিওসাম এবং কম্প্যাক্টামকে মিলে আমরা কি বলি? ফাংশনাল লেয়ার বলি। এই যে দেখেন, বেজাল জোন, স্পঞ্জি জোন এবং কম্প্যাক্ট জোন। তাহলে এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে আমরা কয়টা জোন পাই? বেজাল, স্ট্রাটাম, বেজালি জোন, স্পঞ্জি জোন এবং কম্প্যাক্ট জোন। তাহলে স্পঞ্জি ও কম্প্যাক্ট মিলে বলা হয় ফাংশনাল জোন। আচ্ছা, এটা হলো একটা ইউরেটারের একটা কোর্স। ইউরেটারটা কি করলো? ইউরেটারটা উপর থেকে আসলো, নেমে পেলভিসের এখানে স্যাক্রোআইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে এসে তারপরে কি হয়? দিস ইজ কমন আইলিয়াক আর্টারি, বাইরের দিকে এক্সটার্নাল, ভেতর দিকে ইন্টারনাল। তাহলে এই ইউরেটারটা, এই হলুদ কালারের ইউরেটারটা আসলো along the internal iliac artery, ভিতরে খেয়াল করেন ইন্টারনাল আইলিয়াক আর্টারির সাথে এসে নিচের দিকে পেলভিক ক্যাভিটির কন্টেন্ট হলো, পেলভিক ক্যাভিটির কন্টেন্ট হয়ে কি কাজ করে? সে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়ালি এসে ইউরিনারি ব্লাডারের অ্যাঙ্গেলে যে ওপেন করে। জাস্ট শুধু হঠাৎ করে দিয়ে দিল, এটা কি? তাহলে আপনি যেন বলতে পারেন পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেস্টিস, টেস্টিসের ভেতরে কি আছে? কনভলিউটেড সেমিনিফেরাস টিউবুল, যেখান থেকে স্পারমাটোজেনেসিস বা স্পার্ম তৈরি হয়। দিস ইজ রেটি টেস্টিস, ইফারেন্ট ডাক্টিল, হেড অফ দ্য এপিডিডাইমিস। এই হেড অফ দ্য এপিডিডাইমিস স্পার্ম গুলো স্টোর থাকে, এখানেই ম্যাচিউর হয় এবং মোটিলিটি গেইন করে।
This is head of the epididymis. This is the tail of the epididymis. And this is cord-like structure which is called vas deferens. তাহলে কনভোলেটেড সেমিনিফেরাস টিউবুল, এপিডিডাইমিসের হেড, এপিডিডাইমিসের টেইল, ভাস ডিফারেন্স। ছবিগুলো আইডেন্টিফাই করতে পারলেই হবে। আচ্ছা, এই ছবিটা একটু দেখায় রাখি। যদি এই যে আমাদের যে প্রোস্টেটিক পার্ট অফ দিস ইজ প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, আমরা দেখতে পাচ্ছি প্রোস্টেট, এবং তার ভেতর থেকে যে ইউরেথ্রাটা চলে গেল নাম প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। নিচের দিকে যে ইউরেথ্রাটা আসলো, যে দুই পাশে এরকম করে আছে, এটার নাম মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা। আর নিচে আমাদের স্পঞ্জি পার্ট অফ দ্য ইউরেথ্রা চলে গেল ইন কেস অফ মেল। এখন যখন প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, তখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম কি বলা হয়? প্রোস্টেটিকল, প্রোস্টেটিকল। তার দুই পাশে যে ছোট ছোট ফাঁকা যেটা ওপেনিং দেখতে পাচ্ছেন, দিস ইজ ওপেনিং অফ দা ইজাকুলেটরি ডাক্ট, ওপেনিং অফ দা ইজাকুলেটরি ডাক্ট। তার নিচে যদি আসি, মেমব্রেনাস ইউরেথ্রার এখানে দুটো গ্ল্যান্ড দেখা যাচ্ছে। এই গ্ল্যান্ডটার নাম কি? বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড অথবা কাউপার্স গ্ল্যান্ড, বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড অথবা কাউপার্স গ্ল্যান্ড। তারপরে আমরা যদি আসি যে আর এখান থেকে কিছু লাগবে না, তাহলে এই গ্ল্যান্ডটার নাম কি? কি নাম? আপু এটা Bulbourethral gland. বালভার স্পঞ্জিওসাস আপু এটা। Bulbourethral gland. এটার নাম বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। ইউরেথ্রাল গ্ল্যান্ড। আর এটা কি? প্রোস্টেটিক ইউটিকল। Prostatic utricle. এই দুইটা কি? আপু ওপেনিং অফ দা Ejaculatory duct এর opening. ইজাকুলেটরি ডাক্ট আপু। আচ্ছা, আর এটা কি? ট্রাইকোনা পিউনাই ব্লাডার। এই দুইটা কি? Opening Uterine of the orifice. ureter. ইউরেটারি অরিফিস। আচ্ছা, দিস ইজ রেকটাম। রেকটামের নিচের দিকে যদি তাকাই আমরা, রেকটামের দুই পাশে যে পোর্শনটুকু থাকে, এই যে কভার করে আছে ইন্টারনালি, দিস ইজ ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। আর বাইরের দিকে যদি তাকাই, বাইরের দিকে এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা পোর্শনে ভাগ হয়ে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু আবার আঁকি, একটা রেকটাম, রেকটামের দুই পাশে কি আছে? ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। বাইরের দিকে কি আছে? বাইরের দিকে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। দিস ইজ সাবকিউটেনিয়াস পার্ট, দিস ইজ দ্য সাবকিউটেনিয়াস পার্ট অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। তারপর এটা এটা হলো সুপারফিশিয়াল এবং এটা ডিপ পার্ট, এরকম আর কি তিনটা পার্ট। অত কিছু দরকার নাই, শুধু আমরা এটা ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, এটা এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার আইডেন্টিফাই করতে পারলেই হবে। এখন আসি, এগুলা মনে হয় আপনাদেরকে পড়ানো হয়েছে না? হ্যাঁ আপু, এগুলো তো পড়া হয়েছে। যা শুধু ছবিগুলো একটু দেখেন। এটা কি? ইলিওকোলিক আর্টারি। এটা কি? ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। সে কাকে সাপ্লাই দিচ্ছে? অ্যাপেন্ডিক্স কে সাপ্লাই দিচ্ছে, তাই না? হুম। আর কি সরাসরি যে ঘটনা ঘটে অ্যাপেন্ডিকুলার আর্টারিও তাকে সাপ্লাই দেয়। এই আর্টারিটা মার্কিং করে দিলে আপনারা যেন চিনতে পারেন। আম্বিলিকাল কর্ড টু অ্যাম্পুল আইভি, যেটা আমরা এর আগের দিন বলেছিলাম, ওই পিকচারটা পরীক্ষাতে দেয়, বিশেষ করে এই জায়গাটা। এই ক্যাভিটিটার নাম কি? অ্যামনিওটিক ক্যাভিটি। এটার নাম কি? এটা এটা আপু হচ্ছে এমব্রানিক Yolk sac ক্যাভিটি, cavity. ইয়ক স্যাক বা এমব্রানিক ক্যাভিটি। এটা কি? এটা আপু সিনসাইটোটোপ্লাস্ট। Syncytiotropoplast. এটা কি? সাইটোটোপ্লাস্ট আপু। এক্সিলেন্ট, গুড। আচ্ছা, পরীক্ষাতে আরেকটা জিনিস আছে, আবগার স্কোরিং সিস্টেম। আমরা আবগার স্কোরিং এর ক্ষেত্রে আমরা এ ফর অ্যাক্টিভিটি, পি ফর পালস, জি ফর গ্রিমেস, এ ফর অ্যাপিয়ারেন্স, আর দিয়ে কি বুঝি? রেসপিরেশন। জাস্ট এই প্রথম কথাটা। তাহলে এখন যে বিষয়টা থাকে, তাহলে আমরা একটা ভালো বাচ্চা, ঠিক আছে, সে কি ভালো বাচ্চা নাকি ডিপ্রেস, মডারেটলি ডিপ্রেস নাকি এক্সিলেন্ট কন্ডিশন, এটা আমরা বুঝবো কিভাবে? মার্কিং করি 7 থেকে 10, 4 থেকে 6, 0 থেকে 3। তাহলে এই মার্কিং গুলো আমি কি করে নিয়ে আসবো? যদি বাচ্চাটা দেখি অ্যাক্টিভিটি খুব ভালো, পালস 100 বেশি, বাচ্চাটার গ্রিমিজ ভালো, মানে ই করলে দেখা যায় হাঁচি কাশি এগুলা দিচ্ছে, বাচ্চা পিঙ্ক কালারের, কান্নাকাটি করে, তাহলে এটা ভালো বাচ্চা। তাহলে এই বাচ্চা কত আসলো পয়েন্ট দেখেন, 2, 4, 8, 10, 12, তাই না? আমরা এরকম করে যদি আমরা হিসাব করি, তাহলে যদি দেখা যায় 7 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ভালো। যদি দেখা যায় বাচ্চা আস্তে আস্তে
অ্যাক্টিভিটি নাই, পালস কম, বাচ্চা ফ্লাসিড, বাচ্চা দেখতে নীল কালার হয়ে যাচ্ছে, পেল হয়ে আছে, রেসপিরেশন নাই, তাহলে এই পয়েন্টগুলো যদি আমি সব যোগ করি তখন কত আসবে? তাহলে যে কোনো একটা বাচ্চার কন্ডিশন বলে দিবে যে একটা বাচ্চা আপনার কাছে আসছে, বাচ্চার অ্যাক্টিভ মুভমেন্ট আছে কিন্তু হার্ট রেট 100-র কম, বাচ্চাটা ব্লু অথবা পেল কালার, তাহলে বাচ্চার কন্ডিশন আবগার স্কোরে এটা কত স্কোর কমপ্লেন করছে। তখন আপনি এই পয়েন্ট গুলা মনে করে করে তখন আপনি করবেন এবং সেটাকে বের করবেন যে বাচ্চা আসলে কোন কন্ডিশনে আছে। মার্চ 2017 আবগার স্কোর থেকে কোশ্চেন এসেছিল। আমরা দেখতে পাচ্ছি একটা মাইক্রোবায়োলজির পিকচার, নাইজেরিয়া গণনি গণনি, তাই না? আমরা বলি ডিপ্লো কক্ষে, ডিপ্লো শব্দের অর্থ কি? দুই। তাহলে দুই পাশে দুইটা কক্ষের মতো দেখতে পাচ্ছেন, দিস ইজ ডিপ্লো কক্ষ। একটা কোশ্চেন ইমার্সিভ পরীক্ষাতে খুব ফ্রিকুয়েন্টলি আসে, এটা হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তাহলে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এইরকম একটা পিয়ার শেপ মানে থাকে অর্গানিজম, এবং তার সামনে 4টা ফ্লাজেলা থাকে, এবং তার একটা আন্ডুলেটিং মেমব্রেন থাকে, আর একটা নিচের দিকে পোস্টেরিয়র ফ্লাজেলা অথবা এক্সোস্টাইল থাকে। এটা দেখে আমরা চিনতে পারি, পিকচারটাই সরাসরি দেয়। তাহলে দেখেন আমি পিকচার অফ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস ইমার্সিভ ওই পিকচারটা আপনাদের জন্য তুলে নিয়ে আসছি। আপনারা কেউ আইডেন্টিফাই করতে সমস্যা হবে না তো? না আপু, ইনশাল্লাহ হবে না। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমরা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসের পিকচার দেখতে পাচ্ছি। এটা এক্সট্রা হিসেবে যেহেতু ট্রাইকোমোনাস দিয়েছে, যদি কখনো এইচআইভি দেয় সেজন্য এই ছবিটা আর কি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা এইচআইভির ক্ষেত্রে ভেতরের দিকে যদি একটু তাকাই, কয়েকটা এনজাইমের মধ্যে সিনথিরেজ, প্রোটিনেজ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই 3টা এনজাইম থাকে। এরপরে যদি আমরা দেখি এই এনজাইম গুলোর চারপাশে থাকে কোর প্রোটিন থাকে P24। তারপরে যদি নীল কালারের এই পোর্শনটার দিকে তাকাই, দিস ইজ নিউক্লিওক্যাপসিড। এটার নাম কি? নিউক্লিওক্যাপসিড। তাহলে ভিতরে 3টা এনজাইম আছে, তার ভেতরে আরএনএ জিনোম আছে, দুই পাশে প্রোটিন আছে, এবং আর কি আছে? নিউক্লিওক্যাপসিড আছে। সবার বাইরের দিকে যদি তাকাই, এই যে সবুজ কালার, দিস ইজ লিপিড বাইলেয়ার বা লিপিড এনভেলাপ আছে, এবং তার উপরের দিকে যদি স্পাইকের মতো কিছু অংশ দেখি, দিস ইজ জিপি 120 এবং জিপি 41। তাহলে 120 এবং 41, গ্লাইকোপ্রোটিন 120 এবং গ্লাইকোপ্রোটিন আমরা 41 দেখতে পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে যে কোনো জিনিস আপনাকে যদি হঠাৎ করে এইটা মার্কিং করে দেয়, পারবেন না? যদি এই লিপিড বাইলেয়ারের এই জায়গাটা মার্কিং করে দেয়, আশা করতে পারবেন। তাহলে আমরা এইটার অংশটা আমরা এইচআইভির একটা ভাইরাল স্ট্রাকচার দেখলাম, আমরা গ্লাইকোপ্রোটিন চিনলাম, ভাইরাল এনভেলাপ চিনলাম, আরএনএ জিনোম চিনলাম, এনজাইম গুলা চিনলাম, ক্যাপসিড চিনলাম। ঠিক আছে, আমরা এখন ক্লামাইডিয়ার একটা পিকচার দেখতে পাচ্ছি। ক্লামাইডিয়া খুব ইম্পর্টেন্ট একটা অর্গানিজম, যে অর্গানিজমটা মেইনলি এসটিডি করে, এবং ওদের দেশে সবচেয়ে বেশি এসটিডি করার জন্য এই ক্লামাইডিয়া অর্গানিজমটাই দায়ী। অসংখ্যবার এই কথাটা এমআরসিজি পরীক্ষায় এসেছে। তাহলে এটাই মেইনলি আসে। তো এই ছবিটা কখনো আসে নাই, কিন্তু তারপরে এক্সট্রা হিসেবে যেহেতু কোন অর্গানিজমটা ওদের দেশে এত বেশি স্টাডি করে একটু দেখে ফেলি, সেই জন্য আর কি দেখানো। এবং এটা হচ্ছে বাইল্যাটারাল টিউবাল ব্লক করে, ফিমেলের ক্ষেত্রে 2টা টিউব ব্লক করে দেওয়ার জন্য ক্লামাইডিয়া অর্গানিজমটাই দায়ী। আচ্ছা, আপু, এরপরে আমরা ক্লামাইডিয়াটা আমরা হচ্ছে যে কিভাবে বুঝবো ছবিটা দেখে? মানে কোনো ক্লামাইডিয়া আইডেন্টিফিকেশন? ছবি দেয় না, ক্লামাইডিয়া ওই যে ইউকের জন্য সবচেয়ে বেশি করে, এসটিডি করে, এটাই পরীক্ষাতে আসে। আচ্ছা আচ্ছা। এখন আসি সিটিজি। তাহলে সিটিজির ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখি? সিটিজির ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখি। বেজলাইন ভ্যারিয়েবিলিটি দেখি। বেজলাইন ভ্যারিয়েবিলিটি বলতে কি? এই যে এরকম করে একসাথে একটা প্যাটার্নে যাচ্ছে, ধরেন একটুখানি গেল, আবার গেল। তাহলে আপনাকে যদি বলি আমি ভ্যারিয়েবিলিটি করেন, তাহলে এই যে ম্যাক্সিমাম যে জায়গাটুকু টাচ করেছে, এটাই বেজলাইন ভ্যারিয়েবিলিটি। এরপরে আমি এখান থেকে কি দেখি? ফিটাল হার্ট রেট দেখি। আচ্ছা, এই যে এখানে দেখেন, ধরেন 110, 120, 130 এরকম ধরেন আমার ঘর আছে। ঠিক আছে, এখন আমার এই হার্টবিট উঠতেছে, উঠলো, উঠলো, উঠলো। তাহলে আপনাকে যদি আমি বলি হার্টবিট এখানে কত আছে, তাহলে আপনি কত বলবেন? 110 থেকে 130। বুঝতে পেরেছেন? জি আপু। এখন যদি বলি আমি হার্ট রেট গেল, এরপর আসি অ্যাক্সিলারেশন। আমরা গাড়ি চালাই না, মাঝে মাঝে অ্যাক্সিলারেটরে চাপ দিই না? তাহলে অ্যাক্সেলারেশন কোনটা? অ্যাক্সেলারেশন হচ্ছে এই যেগুলা, এই যে। তাহলে এটা একটা অ্যাক্সেলারেশন, এই যে একটা অ্যাক্সেলারেশন, এই যে একটা অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন থাকা ভালো, খারাপ না। আবার যদি বলি ডিসেলারেশন কি জিনিস? এই যে ডিসেলারেশন,
এই যে ডিসেলারেশন, নিচের দিকে নেমে আসাটাকেই বলা হয় ডিসেলারেশন, আর উপরের দিকে যাওয়াটাকে কি বলা হয় অ্যাক্সেলারেশন। দিস ইজ অ্যাক্সেলারেশন এন্ড দিস ইজ ডিসেলারেশন। ডিসেলারেশন থাকা মানে হাইপোক্সিয়া হচ্ছে বাচ্চার অবস্থা ভালো। তাহলে সিটিজির ক্ষেত্রে দেখেন, আমি যদি আপনাদেরকে এখন বলি বেজলাইন ভ্যারিয়েবিলিটি কই, সেই বেজলাইন ভ্যারিয়েবিলিটি যদি বলি হার্ট রেট কত, দেখেন এই যে 140 150, তাহলে আমরা কি বলবো 140 থেকে 150, পেয়েছেন? এই যে 160, এখানে তার মানে 140, মাঝখানে কি আছে 150 আছে নিশ্চয়ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেজলাইন ভ্যারিয়েবিলিটি এই যে, ঠিক আছে, বেজলাইন ভ্যারিয়েবিলিটি হার্ট রেট এই যে। অ্যাক্সেলারেশন কোনটা? এই যে এটা একটা একটা অ্যাক্সেলারেশন আছে, এই যে একটা অ্যাক্সেলারেশন আছে, এই যে একটা অ্যাক্সেলারেশন আছে, বাট দেয়ার ইজ নো ডিসেলারেশন। ডিসেলারেশন থাকলে আরেকটু নিচে নেমে আসতো, আরেকটু নিচে নেমে আসতো। এটা হচ্ছে আমাদের সিটিজি, কার্ডিওটোপোগ্রাফি, মানে বাচ্চার হার্ট রেট এবং ইউট্রাসের কন্ডিশন বা কন্ট্রাকশন দুইটাই আমরা একসাথে দেখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কি দেখাচ্ছি বলেন তো, কি ইন্ডিকেট করতেছে এই জায়গাটা? ভেরিয়েবিলিটি, বেসলাইন ভেরিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি দেখা যায় 5 থেকে 25-এর মধ্যে থাকবে। তাহলে এক একটা ঘরকে যদি আমি 5 করে হিসাব করি, তাহলে এখানে ভ্যারিয়েবিলিটি কত আছে? 15 আছে। কত আছে? 15 আছে। যদি বলি হার্ট রেট কত আছে? 120, 30, ঠিক আছে না, 120, 30, ঠিক আছে। তাহলে 120 থেকে 140 হার্ট রেটটা। তাহলে এই পাশের দিকে যদি তাকান, তাহলে দেখবেন হার্ট রেটের একটা লাইনিং দেওয়া আছে। আর মনে রাখবেন যে এক একটা ঘর কত কন্টেইন করতেছে, এক একটা ঘর 5 করে কন্টেইন করে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যাক্সেলারেশন দেখা যাচ্ছে। অ্যাক্সেলারেশন গুলা কি দেখতে পাচ্ছেন? জি আপু। অ্যাক্সেলারেশন, দিস ইজ অ্যাক্সেলারেশন। ইসিজি, ইসিজিটা আপনারা হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া, মেইনলি হাইপোক্যালেমিয়াটাই পরীক্ষাতে আসে। হাইপোক্যালেমিয়ার ইসিজিটাই শুধু দেখবেন। পেডিগ্রির ক্ষেত্রে যে কয়েকটা পেডিগ্রি, আমাদের পেডিগ্রি তো বেশি পড়তে হয় না, আমাদের অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, ঠিক আছে, রিসেসিভ আর আসে না। মোটামুটি এই তিনটাই যদি দেখেন, অসংখ্য ছবি আমি দিয়ে দিয়েছি এখানে, ইউজুয়ালি পরীক্ষার ছবিগুলো এক করা। আমার মনে হয় আমেনা এই জিনিসটুকু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার কথা। যদি হয় এই ছবিটি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এখানে সব কথা দেওয়া আছে। তারপরে আমরা আসি, আচ্ছা, ইউরোডাইনামিক্স থেকে একটা পিকচার আছে, পরে দেখাই দিব। এটা একটা পরীক্ষার কোশ্চেন। একটা পেশেন্ট আসলো কলোরেক্টাল কার্সিনোমা নিয়ে, দেখা গেল তার সবকিছু নর্মাল আছে, হিস্টেক্টমি বাইলেটারাল সালফিঙ্গো ওভারেক্টমি করলেন। তাহলে আমরা যখন করলাম, যে অপারেশন যখন করলাম কেস উইথ হচ্ছে বিএসও, তখন আমি এই যে ওভারিটাকে নিয়ে আসলাম, এই ওভারিটার চেহারা এরকম। তাহলে এই ওভারিটা দেখে আমি কি চিন্তা করতেছি, ওভারিটা কি খুব ভালো? না। না। দিস ইজ কার্সিনোমা, ঠিক আছে, মেটাস্ট্যাটিক টিউমার। এই পিকচারটাই পরীক্ষাতে আসে, এগুলা কিন্তু পরীক্ষার পিকচার দেখাচ্ছে এখন যেগুলো দেখাচ্ছে। একটা দেখেন কোশ্চেন লেখা আছে উপরে, একটা পেশেন্ট আপনার কাছে আসলো ল্যাপারোস্কোপিক যখন আপনি করছেন, তখন দেখলেন যে পেলভিক লিম্ফ অ্যাডেনেক্টমি আপনি করছেন। তাহলে এখন এই সময়ে আপনাকে একটা মার্কিং দিয়ে দিলাম আমি, যে এই জিনিসটা আসলে কি। এটা আপু ল্যাটারাল আমবিলিকাল ফোল্ড। এটা ল্যাটারাল মিডিয়াল আমবিলিকাল ফোল্ড, আমরা ল্যাটারাল পোর্শনটা এখনো দেখতেছি না। দিস ইজ মিড লাইন, ঠিক আছে, দিস ইজ রেকটাস মাসল দেখাচ্ছে, দিস ইজ মিড লাইন। এবং এটা কি বলতেছে আমাদের অবলিটারেটেড আমবিলিকাল আর্টারি, তার মানে অবলিটারেটেড আমবিলিকাল আর্টারি হওয়া মানে মিডিয়াল, ঠিক আছে, মিডিয়াল আমবিলিকাল লিগামেন্ট, তাই না? তাহলে আপু যদি ল্যাটারালটা দেখার জন্য, তাহলে মিডিয়ালটা আইডেন্টিফাই করার পরেই আমাদের ল্যাটারালে যেতে হবে, তাই তো আপু? মানে হ্যাঁ, ল্যাটারালটা যদি দেয় তাহলে অবশ্যই এটা মিডিয়ালটা হচ্ছে ছবিটা মাঝখান থেকে দেখবো, আমরা মাঝখান থেকে দুই পাশে খেয়াল করব, ঠিক আছে। তাহলে এখানে কি ছিল? তাহলে এরকম যে a vessel was pointed at during OT, one would not be beyond that during pelvic limb atherectomy। তাহলে এই যে পিকচারটার মধ্যে মার্কিং করা ছিল, দিস ইজ অবলিটারেটেড আমবিলিকাল আর্টারি। আচ্ছা, ফাইব্রয়েড এর আগে দেখিয়েছি। একটা কোশ্চেন আসে পেরিনাটাল মর্টালিটি রেট, কোশ্চেনটাই বারবার করে ঘুরে ফিরে আসে। দেখেন মার্চ 17-তে এই কোশ্চেনটাই ছিল।
স্ক্রিনশট নিয়ে রাখেন, এই কোশ্চেনটা সবসময় দেয়। ইউরোডাইনামিক স্টাডির মধ্যে কি ঘটনা, একজন মেডিটেশন করা শুরু করলো, দেখা যায় যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার থাকে, স্ট্রেস ইনকন্টিনেন্স থাকে, এগুলো দেখার জন্য আমরা ইউরোডাইনামিক স্টাডি করতে দিই। তাহলে এই যে তার মিক্সেশন করা শুরু হলো, একটা পর্যায়ে তার ফ্লোটা অনেক বেশি হয়, দিস ইজ দ্য হাইস্ট ফ্লো, এবং এই যে আস্তে আস্তে কমলো, তাহলে দিস ইজ দ্য ভয়েডিং ভলিউম। আর তার কি, তার ফ্লো টাইম কোনটা, তার ফ্লো টাইম কোনটা, যে শুরু থেকে শেষ পর্যন্ত, এটাকে আমরা ভয়েডিং টাইম বা ফ্লো টাইম বলতে পারি। সেটা এখানে বলা হয়েছে, দেখেন এই যে মিক্সেশন করা শুরু হলো, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফ্লো রেট, দিস ইজ ভয়েডিং ভলিউম, দিস ইজ ফ্লো টাইম, অথবা দিস ইজ ভয়েডিং টাইম। পরের ছবিতে আসি, আবার পেডিগ্রি। ইলেকট্রোফোরেসিসের একটা ছবি আজ পর্যন্ত এসেছে, বিটা থ্যালাসেমিয়া মেজর। এই ছবিটা ভালো আনতে চেয়েছিলাম, কিন্তু এর চাইতে ভালো আর কি আনতে পারি নাই। যা শুধু আপনারা তারপরটা একটু ছবিটা তুলে রাখেন, বিটা আপু এটা থ্যালাসেমিয়া আমাদেরকে মেজর। পড়িয়েছে। আচ্ছা, পড়িয়েছে না? তাহলে তো হুম। হলোই। ফিমেল জেনিটাল মিউটিলেশন, এখন আমরা দেখবো ফিমেল জেনিটাল মিউটিলেশন। ফিমেল জেনিটাল মিউটিলেশন সম্পর্কে জানেন? যে আপু এটা পড়ানো জি হয়েছিল, আপু, হ্যাঁ, লাস্ট এটা ক্লাসে পড়ানো হয়েছে। সব আহ, ক্লাসে। কি ক্লাস ছিল সেটা? আপু এটা আপু অ্যানাটমি অ্যানাটমি ফিডব্যাক ফিডব্যাক ক্লাস ছিল ওই ফিডব্যাক দিন। ক্লাসে। আচ্ছা, অ্যানাটমি ফিডব্যাক ক্লাসে। তাহলে আমরা আপু শুধুমাত্র আরেকবার একটু বলেন। ক্লাইটোরিস একটা কাটা, ক্লাইটোরিসের সাথে লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিসের সাথে মাইনোরা মেজোরা, এবং সবকিছুই কাটা, এরকম হলো একটা এটা বিষয় তো থাকবে। হচ্ছে টাইপ 4 বলেছিল আপু, এখানে আবার দুইটা। আমি তো এখানে কোনোটা দেখাচ্ছি না। না না, মানে আপু ওই যে টাইপটার কথা বলছি, মানে এই পরের দুইটাকে টাইপ 3 বলা আছে আপু, কিন্তু ওই হ্যাঁ, আপু বলেছিল যে এটা টাইপ 4 পর্যন্ত যাবে আপু, শেষেরটা টাইপ 4 হবে, এই যে এটা। না, এই ছবিটাই হলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? এই হুম। ছবিটাই মাথায় রাখবেন। ওটা আমি আপনাদেরকে জাস্ট আর কি ছবি দেখানোর জন্য, এই যে উপরে ব্লেড দেখা যাচ্ছে তাই না, তার একটা পোর্শন দেখাচ্ছি। তাহলে দেখেন, আমরা প্রথমে ক্লাইটোরিস কেটে ফেলছি, দিস ইজ ক্লাইটোরেক্টমি। টাইপ টুর ক্ষেত্রে আমরা কি কাজ করতেছি, টাইপ টুর ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা ক্লাইটোরিস প্লাস লেবিয়া মাইনোরা এগুলা কাটি, ক্ষেত্রে লেবিয়া মাইনোরা মেজোরা এবং আদার যে পোর্শন আছে সবই। দিস ইজ ফিমেল জেনিটাল মিউটিলেশন। পরীক্ষার কোশ্চেন ছিল টাইপ 1, এই যে এই জায়গাটা। এখন বলেন তো, আমি যদি আপনাকে বলি যে ছবিটা দিয়ে, হুইচ টাইপ অফ ফিমেল জেনিটাল মিউটিলেশন ইজ ইট? টাইপ 1। টাইপ 1। টাইপ 1, এই ছবিটাই পরীক্ষায় আছে। ভিটেলাইন ডাক্ট কার সাথে কাকে কানেক্ট করে? তাহলে আমরা যদি ইয়ক ফোর স্যাকের গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড যদি দেখি, তাহলে দেখেন মিড গার্ডের সাথে যে ইয়ক স্যাকের কানেকশন, কানেক্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। অ্যারেঞ্জমেন্ট ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যদি যাই, তাহলে দেখেন প্রথমে কি আছে, পালমোনারি আর্টারি, আর্টারি, সুপিরিয়র ভেনা কাভা। এই অ্যারেঞ্জমেন্টটা একসময় পরীক্ষাতে ছিল। এখন আসি, আল্ট্রাসোনার আল্ট্রাসোনার ডার্ক কালারকে আমরা কি বলি? এমনি আপু। ডার্ক কালো কালারকে কি বলবো? কালো কালারটাকে আমরা কি বলি? অ্যানিকোয়েক অ্যানিকুইক। আপু। কালো মানে বলেছি, কালো মানে অ্যানিকুইক। এগুলা কি? হাইপোইকুইক। ঠিক আছে। হাইপোইকুয়েক। আর সাদা মানে কি জানি? হাইপারিক। র্যামনেন্ট অফ অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি। তাহলে কি র্যামনেন্ট অফ অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি? আম্বিলিকাল আর্টারি মিডিয়াল হলে তাহলে কি আম্বিলিকাল। হবে? মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তাহলে আমরা এই পিকচারটা একটু আগেই পড়ে আসছি, এই পিকচারটা আবারও, ঠিক আছে? এখন আসেন পরীক্ষার আরেকটা কোশ্চেন, যে আমরা নর্মাল যদি একটা প্লাসেন্টা দেখি, প্লাসেন্টা এরকম থাকবে। এখন প্লাসেন্টার মাঝখানে এরকম যদি সাদা কালারের পোর্শন পাই, তাহলে ঘটনাটা কি? তার মানে প্লাসেন্টাল সার্কুলেশন এখানে আছে ঠিকই, প্লাসেন্টাল সার্কুলেশন এখানে ইনঅ্যাডিকুয়েট প্লাসেন্টাল সার্কুলেশন, তার মানে প্লাসেন্টাল এই পোর্শনটুকু ডেথ হয়ে গেছে। তাহলে এইরকম যখন পোর্শন থাকবে, এটাকে তখন আমরা বলছি যে অ্যারো মার্কিং ইন্ডিকেট, এটা কি জায়গায় ইন্ডিকেট করতেছে? প্লাসেন্টাল ইনফার্ক্ট। কি? প্লাসেন্টাল ইনফার্ক্ট। তাহলে ইন্টারাপশন অফ দ্য ব্লাড সাপ্লাই টু এ পার্ট অফ প্লাসেন্টা যদি হয়, তাহলে কজিং সেল ডেথ হবে। তখন প্লাসেন্টাল সেল গুলা নর্মালি এরকম থাকার কথা, সেই পোর্শনটাতে প্লাসেন্টাল এই পোর্শনটুকু সেল ডেথ হবে। তখনই আমরা এরকম একটা অ্যাপিয়ারেন্স পাবো, যেটাকে আমরা বলছি প্লাসেন্টাল ইনফার্ক্ট। হেড সার্কামফারেন্স আশা করি দেখে চিনতে পারবেন, এটা কি? এটা হচ্ছে স্টোমাক বাবল। এটার নাম কি? স্টোমাক বাবল।
এটা স্টোমাক বাবল, এটা পোর্টাল ভেইন। ঠিক আছে, এই দুইটা চিনতে পারলেই হবে। হুইজ পেরিনা হুইজ পেরিনিয়াল মাসল ইজ স্ট্রেনদেন ইন মিডলাইন টু গিভ ইউরেথ্রাল সাপোর্ট। বলতেছে কোন পেরিনিয়াল মাসলটা ইউরেথ্রাল সাপোর্টকে মাঝামাঝি জায়গায় সাপোর্ট দেয়। লিভেটর অ্যানাই মাসল। লিভেটর অ্যানাই মাসল যেহেতু মেইন বাল্ক তৈরি করে, সুতরাং সেই আর সাপোর্টটা দিবে। পিকচার অফ পেরিনিয়াম কাট সেকশন, কোন জায়গাটুকু মানে আর কি মার্কিং করে দিয়েছিল সেটা আমি দেখতে পাই নাই। তাহলে আমরা পেরিনিয়ামের এই অংশটুকু যদি আপনারা চিনবেন না, দিস ইজ ইউরেথ্রা, দিস ইজ ভ্যাজাইনা, এটা আমাদের পেরিনিয়াল মাসল, সুপারফিশিয়াল এন্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল, অ্যানাল ক্যানাল, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, পারা যাবে? দিস ইজ অবস্টেটিক্যাল পেরিনিয়াম, এখানে পেরিনিয়াল বডি থাকে। পারবেন কিনা? জি আপু, আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যারো ওয়াজ অন সাম মেমব্রেন অর ডিপ অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এখানে জাস্ট পেরিনিয়াল যে মেমব্রেন, সেই পেরিনিয়াল মেমব্রেনের এখানে দাগ দেওয়া ছিল। ঠিক আছে, যে কোনটা আমি পেরিনিয়াল মেমব্রেনটা চিনি কিনা। আচ্ছা, এগুলো আপনারা পড়েছেন, এগুলা নিয়ে আর কথা বললাম না। ফিজিওলজির মধ্যে স্পাইরোমেট্রি গ্রাফ আসে কিছু, যেমন রেসিডুয়াল ভলিউম। তাহলে এই যে ভলিউম আমরা শ্বাসটা নর্মালি নিচ্ছি, দিস ইজ টাইডাল ভলিউম। যখন ইন্সপিরেশন এরকম পিকে গেল, ইন্সপিরেটরি ভলিউম, দিস ইজ, তারপরে এক্সপিরেটরি ভলিউম, দিস ইজ এক্সপিরেটরি ভলিউম। এখন যেসব ভলিউমটুকু আমি রিমেইনিং থাকে, আমি ম্যাক্সিমাম শ্বাস এক্সেল করার পরে যতটুকু থাকে, দেখা যায় এভারেজে 1200 ml মতো থাকতে পারে, সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। তাহলে দিস ইজ টাইডাল ভলিউম, দিস ইজ ইন্সপিরেটরি ভলিউম, দিস ইজ এক্সপিরেটরি ভলিউম। তারপরে যে পোর্শনটুকু থেকে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? রেসিডুয়াল ভলিউম। তাহলে আমাদের আপ টু এক্সপিরেটরি ভলিউম পর্যন্ত এটাকে বলি ভাইটাল ক্যাপাসিটি। রেসিডুয়াল ভলিউম একসাথে করলে, ইনক্লুড করলে, তখন আমরা বলি টোটাল লাং ক্যাপাসিটি। কি বলি? টোটাল লাং ক্যাপাসিটি। এটা একটা পিকচার, যে পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভেতরের দিকে কি আছে, এগুলা এগুলা কি? ফাইব্রয়েড ইউট্রাস। এগুলো হচ্ছে সবই ফাইব্রয়েড ইউট্রাস। এখন ফাইব্রয়েডের ক্ষেত্রে যদি আমরা বাইরের দিকে ফাইব্রয়েড পাই, সেরোসাল লেয়ারে সাবসেরোসাল ফাইব্রয়েড। যদি ভেতরের দিকে কি থাকে? মিউকোসা, তাহলে ভেতরের দিকে থাকে দিস ইজ সাবমিউকোসাল ফাইব্রয়েড। যদি মাসল লেয়ারে থাকে, তার নাম কি? ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। তার নাম ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। সাবসেরোসাল ফাইব্রয়েড, ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড, আর কি সাবমিউকোসাল ফাইব্রয়েড। প্লাসেন্টার মানে প্লাসেন্টেশনের কিছু ডায়াগ্রাম আছে। যেমন নর্মালি প্লাসেন্টা কি হবে? নর্মালি এই যে ইউট্রাসের ওয়ালে সে অ্যাটাচ থাকবে। যদি সে এই মায়োমেট্রিয়ামের দিকে একটু ঢুকে যায়, তাহলে কি বলবো? অ্যাটাচ থাকে, জাস্ট অ্যাটাচ থাকে, তখন প্লাসেন্টা অ্যাক্রিটা বলবো। নিচের দিকে থাকলে প্লাসেন্টা প্রিভিয়া, এটা প্লাসেন্টাল হেমোরেজ দেখতে পাচ্ছি। তাহলে দেখেন, দিস ইজ নর্মাল প্লাসেন্টা, দিস ইজ প্লাসেন্টাল অ্যাটাচমেন্ট অ্যাক্রিটা। প্লাসেন্টা মায়োমেট্রিয়ামে ইন করে গেল, এটা পার হয়ে গেল পারভিটা। এটা কি জিনিস দেখতে পাচ্ছেন? আইডি দেখতে পাচ্ছেন, বা কপার দেখতে পাচ্ছেন। এটা 13 নম্বরের সমস্যা। তাহলে ট্রাইজেমি কত? পাটাও আপু, এটা পাটাও। পাটাও, পাটাও। এই ছবিটাই পরীক্ষাতে দেয়, এটাই এমআরসিজি পিকচার। ঠিক আছে, এই যে 13 নম্বরে খেয়াল করেন। জি আপু, পাটাও। এখানে কি ঘটনা ঘটেছে? একটা পোর্শন ডিলিট হয়ে গেছে। দুইটা যে নর্মালি যতটুকু থাকার কথা তা কিন্তু নাই, একটা পোর্শন দেখেন ডিলিট হয়ে গেছে, এটার নামই ডিলিশন। এগুলা কি? এটা সেন্ট্রোমিয়ার, এগুলাকে বলা হয় ক্রোমাটিড, এগুলাকে বলা হয় ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। পরীক্ষার কোশ্চেন, ব্রাকিয়াল প্লেক্সাস শোয়িং মিডিয়ান নার্ভ। তাহলে আপনাকে এখানে বললো ব্রাকিয়াল প্লেক্সাস শোয়িং মিডিয়ান নার্ভ, এখন আপনি দেখাবেন যে কোনটা মিডিয়ান নার্ভ। প্লাসেন্টা, দিস ইজ অ্যাব্রাপশিও প্লাসেন্টা। যদি প্রেগনেন্সি অবস্থাতেই প্লাসেন্টাটা মানে হয়ে যায়, কি বলবো ভাষাটাকে, যে সেপারেট হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? প্লাসেন্টাল অ্যাব্রাপশন। অ্যাব্রাপশন ইজ এ কন্ডিশন ডিউরিং প্রেগনেন্সি হোয়েন দ্য প্লাসেন্টা সেপারেটস ফ্রম দ্য ইউট্রাস, তখন আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টা বলবো। এই পিকচারটাই পরীক্ষাতে আসে, এটাই পরীক্ষা।
এখানে একটা মাসল মার্ক করে দিল, বলেন তো কি মাসল? সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসেল আপু। সুপারফিশিয়াল ট্রান্সভার্সাস পেরিনিয়াল, সুপারফিশিয়াল ট্রান্সভার্সাস পেরিনিয়াল এটা কি? আপু, এটা পেরিনিয়াল বডি। হুম, যে মাসলই মার্ক করে দেয় এখান থেকে ইউজুয়ালি এই মাসলটাকেও মার্ক করে দেয় মাঝে মধ্যে। এটা Vargas এমার্জেন্সি spongiosum. একবার এসেছিল, দিস ইজ ইসকিও ক্যাভার্নোসাস। Ischiocavernosus. কনজয়েন্ট ইসকিও পিউবিক র্যামার সাথে যে মাসলটা অ্যাটাচ থাকে তার নাম ইসকিও ক্যাভার্নোসাস। ইসকিও ক্যাভার্নোসাস, দেখেন দিস ইজ ইসকিও ক্যাভার্নোসাস, দিস ইজ ইসকিও ক্যাভার্নোসাস, এই যে ইসকিও ক্যাভার্নোসাস। একটা জিনিস আসে পরীক্ষাতে, আরএমআই ক্যালকুলেশন, রিস্ক ম্যালিগন্যান্সি ইনডেক্স। একটা পোস্ট মেনোপজাল ওমেন যার দেখা যাচ্ছে, আমি সাসপেক্ট করছি এই রোগীটার মনে হয় ক্যান্সার, তাহলে ওভারিয়ান ক্যান্সার হতে পারে, তাহলে এইটার রিস্ক, এটাই আমরা দেখার জন্য যেই ক্যালকুলেশনটা করি তার নাম আরএমআই ক্যালকুলেশন, রিস্ক ম্যালিগন্যান্সি ইনডেক্স। তাহলে আমরা কি দেখবো, আমরা সবসময় এরকম ওভারিতে টিউমার পেলে আমরা ওভারিয়ান যে টিউমার মার্কার গুলা করতে দিই, CA-125 করতে দিব, সে তার মেনোপোজাল স্ট্যাটাস, প্রি মেনোপোজাল নাকি পোস্ট মেনোপোজাল। আল্ট্রাসাউন্ডে আমি ওভারিন যে পোর্শনটুকু পেয়েছি এই সিস্টটা কি বাইল্যাট্রাল নাকি ইউনিল্যাট্রাল, এটা কি সেপ্টেড মাল্টিলোকিউলেটেড নাকি, এগুলো আর কি দেখবো। তাহলে আমাদের সূত্রটা কি, আরএমআই ইকুয়াল টু আল্ট্রাসোনো মেনোপোজাল স্ট্যাটাস ইনটু টিউমার মার্কার, দ্যাট মিনস CA-125। দেখেন যদি প্রি মেনোপজাল হয় তাহলে স্কোর 1, পোস্ট মেনোপজাল হলে 3 দিবেন। মাল্টিলোকুলেটেড সলিড বাইল্যাটারাল সাইটিস আর মেটাস্টেসিস মনে হলো। এখান থেকে কয়টা ফিচার পেলেন, 1টা 2টা 3টা, এরকম করে গুনবেন। যদি কোনো ফিচার না পান তাহলে 0, একটা ফিচার পেলে 1, মোর দ্যান একটার বেশি পেলে 3। সেরাম CA-125 যা পেয়েছেন সেই লেভেলটা লিখে ফেলবেন, যে ধরেন আমি 75 পেলাম তাহলে 75 এরকম লিখে ফেলতে হবে। তাহলে 75 হলো, ধরেন হচ্ছে পোস্ট মেনোপজাল, তাহলে 3 লিখলাম। আর যদি আমি একটার বেশি ফিচার পাই তাহলে 3, তিনটা মিলে আমি গুণ করব। তাহলে এইভাবে একটা ওভারির একটা সিনারিও দেয়, সেই সিনারিও দেওয়ার পরে তখন আর কি বলে দেয় যে আরএমআই তুমি ক্যালকুলেট করো। তাহলে আরএমআই ক্যালকুলেশন পারবেন না? জি আপু। ঠিক আছে, এটা কিন্তু আর্টসোজি দেখা যায় 87% অ্যাকুরেট ইন আর্টসোজি গাইডলাইন। কনভেক্স আউটলাইন অফ ইউট্রাস, ইউট্রাসের আউটলাইনটা আপনি দেখতে পাচ্ছেন কনভেক্স। যখন ল্যাপারোস্কোপি করছেন ডাই দিলেন, ডাই দিয়ে দেখা গেলো 2টা ক্যাভিটি আছে, তাহলে এটা কি দেখা যাচ্ছে যে মাসকুলার, ঠিক মাসকুলার সেপ্টাম ইউট্রাসটাকে এভাবে টেনে নিয়ে এসেছে, এই জন্য এই জায়গাটা এরকম একটু কনভেক্স পাচ্ছেন, কিন্তু 2টা ক্যাভিটি ঠিকই আছে। তাহলে কি হবে, দিস ইজ সেপ্টেড Septal. ইউট্রাস। আমরা যখন ল্যাপারোস্কোপি ছবিটা দেখবো তখন আমি বুঝতে পারবো, বুঝতে পারতেছেন এখানে হালকা একটু ডিপ্রেশন আছে, জাস্ট মাসলটা ইউটারাসটাকে ভেতর থেকে টান দিয়ে রেখেছে। দিস ইজ সেপ্টেড ইউটারাস। আইডেন্টিফাই দ্য টাইপ অফ প্লাসেন্টা। এখানে আমরা মেইন প্লাসেন্টা, একটা অ্যাক্সেসরি লোব দেখতে পাচ্ছি, তাহলে এই প্লাসেন্টার নাম কি বলবো? প্লাসেন্টা Saxenchuriata. সাকসেন্টুরিয়াটা, প্লাসেন্টা সাকসেন্টুরিয়াটা। তাহলে প্লাসেন্টার এই পোর্শনটুকু আমরা পারি, তাই না? দিস ইজ আইইউসিডি পরীক্ষার কোশ্চেন। এবং এখানে একটা কোশ্চেন ছিল আইডেন্টিফাই দ্য পিকচার, তাহলে বলেন তো এন্ডোমেট্রিয়ামের ভেতর, ছবিটা একটু দেখতাম আপু। এটা এই ক্লাসে এমব্রায়োলজি ক্লাসে পড়িয়েছি তো। আপু এই এই ছবিটা দেখানো হয়নি, মানে এমনি পড়িয়েছিলেন, কিন্তু এইভাবে ছবিটা, সুন্দর ছবিটা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেন। যদি একটা অ্যাক্সেসরি লোব থাকে তাহলে কি বলবো আমরা, সাকসেন্টুরেট প্লাসেন্টা। আম্বিলিকাল কর্ড একটা কর্নারে ইনসারশন নিলে ব্যাটালিডর প্লাসেন্টা। আম্বিলিকাল কর্ড যদি মেমব্রেনে যে ইনসারশন নেয় তখন তার নাম কি হবে, ভিলামেন্টাস প্লাসেন্টা। Filamentous. তখন তার নাম বলবো আমরা ভিলামেন্টাস প্লাসেন্টা। যদি এন্ডোমেট্রিয়ামের মধ্যে এরকম একটা জিনিস পাই তার নাম কি বলবো আমরা, এন্ডোমেট্রিয়াল পলিপ। এন্ডোমেট্রিয়াল পলিপ খুব সুন্দরভাবে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে ডিটেক্ট করা যায়। পরীক্ষার কোশ্চেন সরাসরি। এরপরে আসি, পেশেন্ট হ্যাভ মাইল্ড লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ইররেগুলার মিনিস্ট্রুয়াল সাইকেল আছে কিন্তু সে কোনো ওসিপি নেয় না। এখন আল্ট্রাসাউন্ড করলাম, যেহেতু সে ইররেগুলার মিনিস্ট্রুয়াল সাইকেল, ওসিপি খায় না, এখন আল্ট্রাসাউন্ড করে দেখলাম এরকম একটা পিকচার, তাহলে কি এটা, এটা একটা প্রেগনেন্সি, তাই না? এটা একটা প্রেগনেন্সি, আমি বুঝতে পারতেছি এটা একটা প্রেগনেন্সি। তাহলে এটা কোন জায়গাতে এই প্রেগনেন্সিটা, দিস ইজ কর্নুয়াল প্রেগনেন্সি, দিস ইজ কর্নুয়াল প্রেগনেন্সি। তাহলে যেহেতু ইউট্রাস এখানে আমরা দেখতে পাচ্ছি, ইউট্রাসটাকে আমরা এই পাশে দেখতে পাচ্ছি, তাই না? আর ফেলোপিয়ান এদিক থেকে চলে গেছে, তাহলে এই যে কর্ণু, এই কর্ণুর এখানে এসে একটা হয়েছে,
দিস ইজ কর্নুয়াল এক্টোপিক, দিস ইজ কর্নুয়াল এক্টোপিক। ইউট্রাস হচ্ছে এই যে আমার ইউট্রাস, ঠিক আছে? তাহলে দিস ইজ কর্নুয়াল এক্টোপিক প্রেগন্যান্সি। প্লাসেন্টার সাইড এ, তাহলে এ সাইড ইন্ডিকেট করতেছে বলেন তো? নর্মাল নর্মাল আপু। প্লাসেন্টেশন, নর্মাল প্লাসেন্টেশন। এমআরআই পিকচার আমি যখন দেখছি, তাহলে একটা এমআরআই পিকচারের মধ্যে এই যে আমি একটা পোর্শন দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে ফাইব্রয়েড ইউট্রাস। এটা কি? এটা ফাইব্রয়েড ইউট্রাস, এবং এটা কোথায় আছে? মাসল লেয়ারে আছে, এটা একদম পুরো মাসল লেয়ারে আছে। দিস ইজ ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। এই কোশ্চেনটা তো এসেছে, আবার জুলাই 2018 এই পিকচারটা এসেছিল। কমপ্লিট মোল, এটা আমরা দেখেছি। কমপ্লিট মোলের পিকচারটা কি? স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স। দিস ইজ হাইড্রাটিফর্ম মোল। সাথে বলেছিলাম যে কোন ছবিটা আসে, এই যে অ্যারো মার্কিং করে বলেছে যে আপনি এটা মাসলটা চেনেন কিনা। তাহলে এই মাসলটার নাম কি? ইসকিও ভার্নোসাস। একটা স্ট্রাকচার আছে যেটা পেরিভেসিক্যাল এবং পেরিরেক্টাল পাউস দুইটাকে আলাদা করে, সেটা কোন স্ট্রাকচার? ইউট্রাইন আর্টারি। ইউট্রাইন আর্টারি প্যারাভেসিক্যাল, দিস ইজ প্যারাভেসিক্যাল এবং প্যারারেক্টাল স্পেস। দেখেন প্যারাভেসিক্যাল পেয়েছেন, আমি মার্ক করে দিচ্ছি প্যারারেক্টাল স্পেস। তাহলে কোন স্ট্রাকচার এই দুইটাকে আলাদা করে? ইউট্রাইন আর্টারি তাকে আলাদা করে, সেটা জেনে রাখেন। Which line indicate the junction between hindgut and lower part of the anal canal? তাহলে এটা কোন পোর্শন? মেইনলি ডেন্টাল লাইনের কথাই বলা হচ্ছে। The expected angle between the brim of the pelvis and horizontal line, also the angle of vagina. তাহলে এটা কত? এটা 60 ডিগ্রি। এরপরে আসি, কোশ্চেনটা দেখাবো যে একটা স্ট্রাকচার অ্যান্টেরিয়র, একটা এক্সরে পিকচার দেওয়া হয়েছে, সেখানে স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে একটা মার্কিং করা হয়েছে। তাহলে এখান থেকে কোন স্ট্রাকচারটা পাস করে? তাহলে দেখেন তো, আমরা যদি এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্টের দিকে খেয়াল করি, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে কোন স্ট্রাকচারটা সামনে দিয়ে যায় মনে করেন তো? কমনারে কাটে আমরা এখানে মেইনলি ইউরেটারের কোর্সটার কথাই চিন্তা করা হচ্ছে। এটা সামনে দিয়ে যায় ইউরেটার, ইউরেটার, ঠিক আছে? ইউরেটারের কোর্স, তাহলে এটা সামনে দিয়ে কি যাবে? ইউরেটার যাবে। আপু একটু না আমাদের জন্য বিরতি দিলে হতো না আপু আপু? প্রায় শেষ, আর অল্প কয়টা বাকি আছে, আমরা মনে হয় একবারে শেষ করতেই পারবো। আচ্ছা। ঠিক আছে, আমাদের এখন প্রায় শেষ হয়ে গেছে, আমরা একবারে শেষ করে দেবো। হেপাটিক আর্টারি যে ব্রাঞ্চ অফ, তাহলে হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। একটা পেশেন্ট আছে, এই ছবিটা আমরা দেখেছি, একই জিনিস। আমি সিএ সার্ভিক ছিল, হিস্টেক্টমি করলাম, ওভারি হিস্টোপ্যাথোলজি করলাম, দেখা গেল কোন টাইপের কার্সিনোমা। এটা কোন টাইপের কার্সিনোমা? মেটাস্টাসিস হয়ে গেছে মনে হচ্ছে না? পুরা একেবারে খারাপ অবস্থা না? তাহলে মেটাস্টাসিস কার্সিনোমা। আমি যদি একটা পেলভিসের এই জায়গাটা খেয়াল করি, তাহলে পেলভিসের এই জায়গাটা কোন জায়গা বলেন তো? আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন, স্যাক্রাল প্রমোটরি, অ্যালো অফ দ্য স্যাক্রাম, sacroiliac duct, iliopectineal line, iliopubic eminence, pectineal line, pubic tubercle, pubic crest, upper border of the pubic symphysis. This is the boundary of pelvic inlet. তাহলে এই জায়গা থেকে এই জায়গাটুকু আমরা একসাথে কি বলতে পারি? আর্কুয়েট লাইন বলতে পারি, আর্কুয়েট লাইন। তাহলে দিস ইজ আর্কুয়েট লাইন। আপু ছবিটা একটু দেখি। এটা জি আপু। এইটা হলো পরীক্ষার ছবি না, এটা হলো আপনাদের বোঝানোর জন্য ছবি, ঠিক আছে? এগুলো পরীক্ষার ছবি। এখন আসি একটা সুপ্রা পিউবিক ইনসিশন আমরা দিলাম, তাহলে রেকটাসের এখানে, রেকটাস শীতের এখানে, তাহলে ডায়াগ্রাম অফ দ্য রেকটাস মাসল বিলো দ্য আম্বিলিকাস। বিলো দ্য আম্বিলিকাস, এই ডায়াগ্রামটা কোনটা? ফাসা ট্রান্সভার্সালিস, ফাসা ট্রান্সভার্সালিস। এই যে দেখেন ফাসা ট্রান্সভার্সালিস। ডায়াগ্রাম অফ দ্য লেভেল অফ এপিডুরাল অ্যানালজেসিয়া, এই পিকচারটাই পরীক্ষায় দেয়। তাহলে আমরা এপিডুরাল অ্যানাস্থেসিয়া কোথায় দেই? দেখেন 3 এবং 4 এর মাঝখানে এই যে আমরা এপিডুরাল নিডিল পার্স করে দিলাম, তো এই সেই এপিডুরাল নিডিল, আমি যে এই স্পেসে যে এখন আমি এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিই। রিগার্ডিং দ্য ফলোইং ইমেজ হোয়াট ইজ কল্ড? আচ্ছা, এটা আপনারা অলরেডি বলেন তো, এটা আপনাদের জন্য কোশ্চেন। এটা কোন সাইকেল? পলিসাইকেল। পলিসাইকেল। আচ্ছা, এখন আপনারা বলতে পারবেন এই যে এখানে যে অবট্রেটর ফোরামেন ছিল, এটা তো গ্রেটার সায়াটিক ফোরামেন, আর এটা অবট্রেটর ফোরামেন, এখানে কোন মাসলটা এরকম করে গেছে? অবট্রেটর ইন্টারনাস কভার করে রাখে। অবট্রেটর ইন্টারনাস, দিস ইজ অবট্রেটর ইন্টারনাস। এটা কয় কিসের পিকচার?
মোলার মোলার প্রেগন্যান্সি। প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সি। আচ্ছা, তারপরে একটা ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি এখানে একটা মার্কিং করা, যে এই মার্কিং করে যে এইটা কোন আর্টারি, এই অ্যারো মার্কিং কোন আর্টারি ইন্ডিকেট করে, দিস ইজ ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। এটা কি সিস্ট বলতে ডাইমার পারবে? সিস্ট। ডার্মার ডার্মার সিস্ট, ম্যাট্রিক টেরাটোমা। কোন মাসল আমরা এপিসিওটমির সময় কাটি? এই মাসলটা ইন্ডিকেট করে দেওয়া আছে, তাহলে কোন মাসল? পিউবোরেক্টালিস। সর্বনাশ, না না আপু, সর্বনাশ। সামনে তো পিউবরেক্টালিস না, পিছনে থাকে। সামনে আপু হচ্ছে যে ঠিক আছে, বালবাস স্পঞ্জিওসাস হবে আপু। আমরা যখন এপিসিওটমি করি তাহলে এইভাবে একটা দাগ টেনে একবারে কেটে দিই, তাই না? মিডল ল্যাটারাল এপিসিওটমি। প্রথমে কি বালবাস কাটি? স্পঞ্জিওসাস। পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল। দুই পাশে কি আছে? বাল্ব অফ দ্য ভেস্টিবল, বাল্ব অফ দ্য ভেস্টিবল। তাহলে যে মাসলিকে কভার করে রাখে তার নাম কি? বাল্বো স্পঞ্জিওসাস। তাহলে আমরা পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল কাটি, বাল্বো স্পঞ্জিওসাস কাটি, ট্রান্সভার্স এন্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল কাটি, পার্ট অফ দ্য রিলিভেটর অ্যানাই, দ্যাট মিন্স পিউবোরেক্টালিস মাসল আমরা কেটে পিউবোরেক্টালিস। ফেলি। তাহলে আপনাদেরকে আমি অ্যারো মার্কিং করেছি, কোন মাসলটা কাটছি বলেন? অ্যারো মার্কিং বালবাস আপু বালবাস স্পঞ্জিওসাস। স্পঞ্জিওসাস। বাল্বো স্পঞ্জিওসাস। পিকচার, আচ্ছা এখানে হচ্ছে আপনাদেরকে যদি দেখাই যে এই মার্কিং দিলাম, কোন মাসল? লিভেটর অ্যানাই। আপনি এটা লিভেটর আনে মাসেল। কোন মাসল? ককিজিয়াস। গুড। এটা আলট্রাসাউন্ড করলাম, একটা ইউটেরাসের পিকচার দেখতে পাচ্ছি, এটা কি বলেন তো? এটা আপু অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস। তাহলে অ্যাডেনোমায়োসিস এর ক্ষেত্রে কি হয়? দেখা যায় এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা উইদিন দ্য মায়োমেট্রিয়াম আমরা পাবো। দিস ইজ অ্যাডেনোমায়োসিস। এই পিকচারটা কিন্তু এই ছবিটা সরাসরি দেয় কাট সেকশন হিস্টোপ্যাথোলজি স্পেসিমেন ইউনিফর্মলি এনলার্জ যে অ্যাডেনোমায়োসিস। ঘটনাটা ঘটে, ইউটাসের মধ্যে এরকম যত মায়োমেট্রিয়াম থাকবে, ইউটাস কি নরমাল শেপে থাকবে নাকি বড় হয়ে যাবে, বাল্কি হয়ে যাবে না? একটা Bulky হয়ে গ্লোবিউলার যাবে। এনলার্জমেন্ট অফ দ্য ইউটাস হয়। তাহলে ইউনিফর্মলি এনলার্জ ইউটাস। হিস্ট্রি অফ ডিসমেনোরিয়া, আমরা ডিসমেনোরিয়া দেখি পাই। ডায়াগনোসিস কি? যদি ডিসমেনোরিয়া আপনাকে বলে দেয়, মেনোরেজিয়া বলে দেয়, তাহলে ডায়াগনোসিস কি হবে? অ্যাডেনোমায়োসিস। মারাই ইন্ডিকেট করতেছে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এগুলা কি? আপু ফাইব্রয়েড। ফাইব্রয়েড। রুট ভ্যালু অফ ইলিও-ইনগুইনাল এন্ড ইলিও-হাইপোগাস্ট্রিক নার্ভ, নাম্বার 1। নাম্বার 1 নাম্বার আপু। এটা 1। 12 নাম্বার 1। আচ্ছা। এটা বলেছি, এর আগেই বলেছি। না আপু, ওই যে ফাইব্রয়েড এমআরআই ছবিটা একটু নিতাম আপু। জি আপু। তাহলে পিকচার অফ টুইন জেস্টেশন, ঠিক আছে, আপনাদেরকে এরকম একটা পিকচার দিয়ে দিলাম, তাহলে আপনারা ল্যামডা সাইন এবং সাইন পাচ্ছেন। তাহলে কোন ধরনের? ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক। ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক এর ক্ষেত্রে আমরা এই সাইন গুলা পাই। অফ দ্য কাট সেকশন অফ দ্য ওভারি, ঠিক আছে, একটা টিপিক্যাল পিকচার। এটা এমআরসিওজি সরাসরি এই কোশ্চেনটা, এই ছবিটাই দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ দিস? দিস ইজ কর্পাস কর্পাস লুটিয়াম। মনে পড়তেছে কর্পাস লুটিয়ামের চেহারার সাথে কি মিলান তো? দিস ইজ জি আপু। কর্পাস লুটিয়াম। অ্যারো মার্কিং দিয়ে বলবে হোয়াট ইজ দিস? দিস ইজ কর্পাস লুটিয়াম। ডিপ সার্কামফ্লেক্স আর্টারি কার ব্রাঞ্চ? ডিপ এক্সটার্নাল সার্কামফ্লেক্স আর্টারি, আকাইলিক আর্টারি। এক্সটার্নাল আইলিস আর্টারি ব্রাঞ্চ। এটা কোন ধরনের প্লাসেন্টা? জেলামেন্টাস। হ্যাঁ, জেলামেন্টাস। ফিলামেন্টাস প্লাসেন্টা। ম্যাক্সিমাম রেডিয়েশন এক্সপোজার কোথায় পাওয়া হয়? হিস্টোসালফিঙ্গোগ্রাফিতে। এই এখন পাচ্ছেন ইউটারাস, ফেলোপিয়ান টিউব, স্পিলেস পাওয়া যাচ্ছে? স্পিল অফ আপু। ডাই, এটা কি জিনিস? পোলার পোলার বডি। বডি। ফার্স্ট পোলার বডি। আচ্ছা, হিস্টোলজি অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইন ফলিকুলার ফেজ, হুইচ গ্রাফ অফ হরমোন। এখানে এই পিকচারটা আপনাদের পরীক্ষাতে প্রায়ই আসে। এটা হচ্ছে কোনটা, এইটা কোনটা, ঠিক আছে, কখন ইস্ট্রোজেন কখন প্রজেস্টেরন, এই যে এই ছবিটা আপনারা একটু খেয়াল করবেন, রিকলের মধ্যে সেম পিকচার থাকে, ওই পিকচারটাই আসে। এটা একটা ব্লাস্টোসিস্টের পিকচার, ঠিক আছে। দিস ইজ ট্রোপোব্লাস্ট এন্ড দিস ইজ এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট। মার্কিং করে দিলে পারবেন না? জি জি আপু, ইনশাআল্লাহ আপু। ইনশাআল্লাহ। ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট টুডেস ও ক্লাস। একটা প্রশ্ন ছিল আপু, ওই যে আমরা যে এমব্রায়োলজি ক্লাসে যে এটা পড়েছিলাম আপু, টুইনের হ্যাঁ টুইনের একটা ছবি পড়েছিলাম না আপু এমব্রায়োলজি হ্যাঁ ক্লাসে। হ্যাঁ। ওই প্রশ্নের উত্তরটা মনে হয় ওই ওটা ডাইকোনিক ডায়ামনিটিক এরকম কোনো কিছু একটা ছিল। এটা হচ্ছে মরুলা বা উত্তরটাতে কোনো একটা ঝামেলা ছিল মনে হয় আপু। আপু ওখানে হচ্ছে আমরা ভাগ করে পড়েছি না, একটা হচ্ছে ডাইঅ্যামনিওটিক ডাইকোরিয়নিক, তারপরটা হচ্ছে ডাইঅ্যামনিওটিক মনোকোরিয়নিক। তো
তো হুম। ডাইএমনিওটিক ডাইকোরিওনিকের মধ্যে হচ্ছে ক্লিভেজটা হচ্ছে মরুলা স্টেজে, এটা দেওয়া। এবং ডাইএমনিওটিক মনোকোরিওনিকে দেওয়া ব্লাস্টোসিস স্টেজে। আর কনজয়েন্ট টুইনটা দেওয়া হচ্ছে ইমপ্লান্টেড ব্লাস্টোসিস। যে এইটা একটু। কোশ্চেনটা নিয়ে সমস্যা হচ্ছে, এটা নিয়ে আপনাদের একটা ধোঁয়াশার জায়গা লাগতেছে, আমাকে একটু আমার মেসেঞ্জারে একটু পাঠাই দিয়ে, ঠিক আছে? যে কোনো একজন আমার মেসেঞ্জারে একটু পাঠাই দিলে আমি আশা করি সেই কোশ্চেনটা দেখে অ্যান্সার হবে আপনাদেরকে জানাই দিতে পারবো। জি আপু। ঠিক আছে। আচ্ছা জি। ঠিক আছে, তাহলে কি ছবিগুলো নিয়ে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে তো? জি আপু। আচ্ছা। এর মধ্যেই ইউজুয়ালি পিকচার গুলো ঘুরে ফিরে থাকে। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।